মেইন যদি বিষয়বস্তু বলি, সেই মেইন বিষয়বস্তু হচ্ছে আমাদের বিসিএস লিখিত পরীক্ষার জন্য আমাদের যে টেকনিক্যাল পার্টটা থাকে, সেই টেকনিক্যাল পার্টের একটা অংশ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো এটা কাদের জন্য? যারা শুধুমাত্র ট্রিপলি থেকে বা ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং যারা টেকনিক্যাল ক্যারিয়ার বা বোথ ক্যারিয়ার অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ। তো আমরা বিসিএস কোর্সের পক্ষ থেকে হচ্ছে একটা কোর্স চালু করছি, সেটারই ওরিয়েন্টেশন আজকে। ওরিয়েন্টেশনটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তো আপনাদের সাথে আমি আছি সাব্বির আহমেদ, আমাকে হয়তো অনেকেই নামে চিনেন। আর আমি আছি বর্তমানে তৃতীয় সচিব এবং দূতালয় প্রধান, বাংলাদেশ হাই কমিশন নাইরোবি, কেনিয়াতে। এবং আমি 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের সদস্য, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই সাবজেক্টে, দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমি আজকে আছি। আমার পড়াশোনা বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আপনাদের হচ্ছে যারা মোটামুটি চয়েস দিয়ে থাকেন টেকনিক্যাল ক্যাডারের জন্য, এই ক্যাডার চয়েসটা কিন্তু আসলেই বেশ গুরুত্বপূর্ণ। যেমন কয়েকটা কথা দিয়ে শুরু করি। লিখিত পরীক্ষায় আপনারা জানেন যে মোরলেস আমাদের 900 নম্বরের পরীক্ষা দিতে হয়। আর যারা শুধুমাত্র টেকনিক্যাল বা হয়তো তার সাথে অথবা বোথ ক্যাডার এইগুলাই অ্যাপ্লাই করে থাকেন, তখন হচ্ছে ওই ক্যাডার রিলেটেড পোস্টের জন্য আপনাদেরকে এক্সট্রা আরো 200 নম্বরের পরীক্ষা দিতে হয়। সাপোজ কেউ বাংলা সাহিত্যে পড়াশোনা করেছে, তার জন্য শিক্ষা ক্যাডার একটা টেকনিক্যাল পোস্ট, কারণ সে যে কোনো কলেজের বাংলার প্রভাষক হিসেবে জয়েন করতে পারবে বা সিলেক্টেড হতে পারবে। তো সিমিলারলি আপনারা যখন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিসিএস এর জন্য অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে টেকনিক্যাল ক্যাডার বা বোথ ক্যাডার অ্যাপ্লাই করলে কিছু সাবজেক্ট চয়েস অটোমেটিক্যালি চলে আসে, যেগুলোর ব্যাকগ্রাউন্ডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে। তো এরকম কিছু জায়গার কথা বলি, যেমন রোডস অ্যান্ড হাইওয়েতে অনেক সময় চায়, পিডব্লিউডি তে আছে, রেলওয়েতে একটা ক্যাডার আছে। এরপর হচ্ছে আপনার জনস্বাস্থ্য প্রকৌশলে মাঝে মধ্যে ইলেকট্রিক্যাল চাই, যেটা হচ্ছে পাবলিক হেলথ ডিভিশন, পিএইচডি। কোনো কোনো সময় হচ্ছে আপনার এডুকেশন ক্যাডারে হচ্ছে আইসিটির লেকচারার হিসেবে আপনার পোস্ট আসে। তারপর হচ্ছে আপনার ইনফরমেশন ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট রেডিও ইঞ্জিনিয়ার একটা পদ আছে, তো সেটাও কিন্তু ক্যাডার পোস্ট, তো যেটাকে বাংলায় বলা হয় সহকারী বেতার প্রকৌশলী। তো এরকম অনেকগুলা পোস্ট হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে চাওয়া হয়। তো এটার জন্য 200 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, যেটা সিলেবাস, মার্ক ডিস্ট্রিবিউশন, পঠিত বিষয়সমূহ, কোন কোন বই থেকে আমাদের আইডিয়া নিতে হবে, কি টাইপের প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারে কি কি টাইপের প্রশ্ন এসেছে, এই সব কিছুই আজকে আমাদের সেমিনারটায় থাকবে। তবে আমি একটু শুরু করি হচ্ছে কিছু গতানুগতিক কথাবার্তা দিয়ে, যেগুলো আপনাকে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা TEEE 891 এই কোরের সাবজেক্টটি সম্পর্কে একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পেতে সাহায্য করবে। তো আমি একটা স্লাইড অ্যাড করি, তারপর একটু কথা শুরু করি। ওকে। তো যেটা বলছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে ধরনের পদ নর্মালি থাকে প্রতিটা বিসিএস এ, ধরেন 35 থেকে যদি আমরা চিন্তা করি, 35, 36, 37, তারপর হচ্ছে আমার বিসিএস 38-এ ছিল, 40, 41, 43, 44, 45 এবং এবার 46। তো আগের বিসিএস গুলো চিন্তা করে দেখা যায় যে 35-এ আনুমানিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পদ ছিল খুব বেশি হলে 15 থেকে 20, আমার যতদূর মনে আছে। 36-এও খুব একটা হেরফের ছিল না, কাছাকাছি টাইপের ছিল। 37-এও কাছাকাছি, বাট 38-এ একটু বেশি ছিল। কি কারণ ছিল? কারণ হচ্ছে ওই এডুকেশন ক্যাডারে কিছু আইসিটির লেকচারার নেওয়া হয়েছিল, যাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার ইলেকট্রিক্যাল বা সিএসসি হওয়া আবশ্যক ছিল। এই জন্য আর 38-এ প্রায় 65টার মতো পদ আপনার হচ্ছে বেশি ছিল। আবার 40-তে গিয়ে সেটা একটু কমে গিয়েছিল, 41-এও কম ছিল। সো আমি লাস্ট মোটামুটি 3-4টে বিসিএস এর কথা বলবো। 3-4টে বিসিএস এ কোনোটাতেই 15, 20, খুব বেশি হলে 25 এর উপরে কখনোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো পদ ছিল না। বাট 46-এর সার্কুলার অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি, 46-এ, ইফ আই এম নট রং, সাইম আমাকে একটু কারেকশন করে দিও যদি নাম্বারটা ভুল হয়, টোটাল মনে হয় 122টা পোস্ট আছে। সাইম একটু কি এই বিষয়ে কোনো কিছু বলবে? একটা লাইন। জি ভাই, আপনি একদমই ঠিক। 122টা সিট আছে এবারের সার্কুলারে। আচ্ছা, আমাদের সাথে আজকে আরেকজন আপনাদের হোস্ট হিসেবে জয়েন করেছেন এবং আছেন, আরো দুজন আছেন ইনফ্যাক্ট। তো একজন হচ্ছে মাহমুদুর রহমান সায়েম। ও বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছে এবং বর্তমানে 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো যাই হোক, থ্যাংক ইউ স্যাম ফর দ্য ক্লারিফিকেশন। তো একটু চিন্তা থ্যাংক ইউ করে ভাই। দেখেন যে 46-এ কি পরিমাণ পোস্ট রয়েছে। সো এই জিনিসটা আপনাকে গ্র্যাব করতে হবে, নিতে হবে। সো এটা যদি আপনি নিতে পারেন, অ্যাটলিস্ট আপনি একটা বিসিএস এর
বা বিসিএস ক্যাডার হিসেবে আপনি কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারছেন। কারণ যে পরিমাণ তীব্র কম্পিটিশন বর্তমানে আছে, নিয়ারলি 3.5 লাখ 4 লাখ পরীক্ষার্থী অ্যাপ্লাই করে, সেখান থেকে প্রিলিতে সর্ট আউট হয়ে 15-20 হাজার পরীক্ষা দেয়, এরপর রিটেনে গিয়ে 8-10 হাজার 12 হাজারে টিকে, এরপর ভাইবা দেওয়ার পরে শেষ পর্যন্ত হয়তো 2 থেকে 2.5 হাজারের মতো ক্যাডার হয়, কিছু সংখ্যক নন ক্যাডার পায়। তো এই তীব্র কম্পিটিশনের মধ্যে আপনার কিন্তু 122টা পোস্ট, ক্যাডার পোস্ট নেহাত কিন্তু কম নয়, অনেক বেশি। সো এইটা আপনাকে গ্র্যাব করতে হবে, এবং এটার জন্য শুধুমাত্র আপনারাই এলিজিবল, যারা ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছেন তারাই এলিজিবল। এখানে ওই বাংলা সাহিত্য, ইংরেজি পড়াশোনা করেছে, ডাক্তারি পড়েছে বা সিভিল ইঞ্জিনিয়ার পড়েছে, সিএসসি পড়েছে এগুলোতে কোনো বেল নাই, বিকজ এটা আপনার ক্যারিয়ার, আপনার সাবজেক্ট, সেখানে আপনিই রাজা। সো বিগত 4 বছরে অনার্স লাইফে বা ইঞ্জিনিয়ারিং লাইফে আপনি যা পড়াশোনা করেছেন তার সবকিছুই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা ক্যারিয়ার পেতে অবশ্যই সমর্থ হবেন। তো আমার এত কথা বলার একটাই কারণ হচ্ছে এই নাম্বার অফ পোস্ট 122, সোজা বাংলায় ইটস হিউজ। সো এটাকে আপনাকে গ্র্যাব করতে হবে। গ্র্যাব করার জন্য কি করতে হবে সেটাই হচ্ছে আজকে আমাদের সেমিনারের মেইন টার্গেট। আসেন আমরা একটু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আদ্য প্রান্ততে যাই, এখানে একটু আমিও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, এরপর সায়েম আছে, ফয়সাল আছে, ওরাও কথা বলবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি আমরা একদম বেসিক চিন্তা করি, যদি ছোট থেকে চিন্তা করি, যে লেভেল 1 টার্ম 1 থেকে আপনারা যা পড়াশোনা করেছেন সেগুলো যদি চিন্তা করি, আমাদেরকে কয়েকটা বিষয়ে কিন্তু পড়াশোনা করতে হয়েছে। যেমন আমি ওয়ান বাই ওয়ান যাই। নাম্বার 1 হচ্ছে ডিসি সার্কিট। বাই দ্য ওয়ে, চ্যাট বক্স ওপেন আছে, আপনারা আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে বা আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন, রেসপন্স ইনশাল্লাহ পাবেন, আমি চ্যাট বক্স ফলো করছি। তো ডিসি সার্কিটে আমরা অনেক কিছু পড়েছি। আপনার হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স, এগুলো নিয়ে প্রাথমিক আলোচনা ছিল। এরপর কিছু সার্কিট থিওরেম পড়েছি আমরা, ওই যে সুপারপজিশন, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস। এরপর হচ্ছে আপনার সোর্স ট্রান্সফরমেশন, থিভনিন্স থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এই যে জিনিসপত্রগুলো ছিল এগুলো আমরা পড়েছিলাম। এরপরে কিছু আমরা ফার্স্ট অর্ডার সার্কিট দেখেছি, আমরা হয়তো ম্যাগনেটিক সার্কিট দেখেছি, আরো অনেক টপিক আছে। সো ডিসি সার্কিট ছিল আমাদের জন্য একটা মানে বেসিক জিনিস, একদম লেভেল 1 টার্ম 1 বা 1-1 বলি বা ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা এটা পড়েছিলাম যখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। তো ডিসি সার্কিট আপনার সিলেবাসে আছে। এরপরে যদি আসি এসি সার্কিট, এসি সার্কিটটাও একদম ইনিশিয়াল লেভেলে বা শুরুর দিকে আমরা পড়াশোনা করেছি। এসি সার্কিটের মেইন জিনিসটা হচ্ছে আপনার ফেজর, ফেজর ডায়াগ্রাম, এবং তার সাথে হচ্ছে আপনার এই থিওরেম গুলার প্রত্যেকটারই এসি ভার্সন আছে। ঠিক আছে, অর্থাৎ ডিসি সার্কিটের জন্য এই থিওরেম গুলো যেরকম অ্যাপ্লিকেবল, এসি সার্কিটের জন্য এগুলো অ্যাপ্লিকেবল। তো ওই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়েছিল। এছাড়া কিছু আপার গ্রেড বা একটু হায়ার লেভেলের থিওরি ছিল, ম্যাথমেটিক্স ছিল। বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে বিসিএস এর জন্য যে সিলেবাসটা, সেটাতে খুবই বেসিক কিছু জিনিসপত্র রাখা হয়েছে, খুব হায়ার লেভেলে যাওয়া হয়নি। একটু পর ফয়সাল সিলেবাসটা আলোচনা করবে, মানে আমি একটু ওভারভিউ দিচ্ছি। এরপরে কিন্তু আমরা আহ, পরে যেটা মেইন একটা টপিক পড়েছিলাম বা একটু সিনিয়র হওয়ার সাথে সাথে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স। কোনো কোনো ভার্সিটিতে ইলেকট্রনিক্স 2-3টা পার্টে ভাগ করা থাকে। যেমন আমরা বুয়েট ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2 এরকমও পড়েছি। কোনো কোনো জায়গায় একটা ইলেকট্রনিক্স দিয়ে পড়ানো হয়। তো ইলেকট্রনিক্স এর মেইন কিছু এলিমেন্ট থাকে। আহ, একদম বেসিক যেটা সেটা হচ্ছে ডায়োড, তারপর হচ্ছে বিজেটি, মসফেট বা যে কোনো টাইপের ফেট বলি না কেন। তারপরে হচ্ছে আপনার এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপ অ্যাম্প থাকে। এরপর অসিলেটর থাকে, আপনার হচ্ছে ফিডব্যাক সার্কিট থাকে। এরপর হচ্ছে আপনার ফিল্টার থাকে, সরি ভুলে গিয়েছিলাম। তো এই টাইপের টপিকগুলোই কিন্তু মোরললেস আমাদের কমন জিনিস ছিল। তো এখানেও এর বাইরে খুব বেশি কিছু আসে না, এবং কমন জিনিসগুলোই থাকে। হ্যাঁ হাসিব ভাই, টেকনিক্যাল এক্সামে সাইন্টিফিক ক্যালকুলেটর ডেফিনেটলি অ্যালাউড। আপনি একদম সেই এফএস ইএস 9991 যেটা, বা 9991 ইএস প্লাস যে কোনো কিছু ইউজ করতে পারবেন, অ্যাপ্লিকেবল। একটু মজার কথা বলি এখানে, 38তমতেই তো আমার ক্যাডার এসেছিল, বাট 40 বিসিএস এর রিটেনে অংশগ্রহণ করা হয়েছিল বাধ্য হয়ে, কারণ তখনও 38-এর ফাইনাল রেজাল্টটা হয়নি। তো 40 বিসিএস এর পরীক্ষাটা যখন আমি দিচ্ছি টেকনিক্যালটা, তো কর্তব্যরত একজন পরীক্ষক এসে আমার সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে গেছে। এখন আনলেস মানে কপাল খারাপ যে ওই আমি বরিশালে সেন্টার দিয়েছিলাম, তো হাতেম আলী কলেজে পরীক্ষা ছিল। তো আমার সেন্টারে আমি মাত্র একজনই ছিলাম হচ্ছে ইলেকট্রিক্যালের। খুবই মানে আশ্চর্য হলো সত্যি, বাকিরা সিএসসি, সিভিল এরা মিলাই টিলাই ছিল আর কি। তো আমাকে ক্যালকুলেটর নিয়ে গেল এবং জিজ্ঞেস করলো যে সাইন্টিফিক ক্যালকুলেটর তো অ্যালাউড না। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ আমার প্রায় 5-10 মিনিট ঝামেলা করছে। আমি যতই বলি আমার নির্দেশনায় সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, ওই পরীক্ষক মানতে নারাজ। তো ওখানে আমি একটা ছোটখাটো সিন ক্রিয়েট করেছিলাম যে আপনি কিসের জন্য নিয়ে যাবেন, আপনি আগে নিয়মাবলী পড়ে এসে তারপর গার্ড দিতে আসেন। বিকজ একটু লাউড ছিলাম। আমি তখন স্টিল জবে আছি, আমি তখন
আপনার বাংলাদেশ পার্লামেন্টে টেলিভিশন ইঞ্জিনিয়ার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের। তো আমার এর আগে মানে এই ফরেন অ্যাফেয়ার্স আসার আগে তিনটা জবই আমার টেকনিক্যাল ছিল। তো এই জন্য একটু মানে ভয়েসটা লাউডও করেছিলাম যে আপনি কেন এটা নিয়ে যাবেন, আপনি প্রপার গাইডলাইন্স পড়ে আসুন, তারপর গার্ড দিতে আসবেন। তো ভাগ্য ভালো ছিল ওই সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট উনিও প্রবেশ করেন একটু পরে, যে কি হয়েছে এখানে। এবং আশেপাশে দুই একজন আমার একটু সাপোর্ট দিয়েছিল, এতক্ষণ কোনো কথা বলে নাই। পরে সিএসসির একজন আমাকে সাপোর্ট দিল যে স্যার আমার কাছেও তো টেকনিক্যাল এই সাইন্টিফিক ক্যালকুলেটর, ডেফিনেটলি ইলেকট্রিক্যাল, সিএসসি, সিভিল মানে ইঞ্জিনিয়ারিং যারা, তারা এগুলো ইউজ করতে পারবে। তো পরে ম্যাজিস্ট্রেটের মনে একটা নলেজ ছিল, তো উনি তখন পরীক্ষককে বলেন যে ওনার ক্যালকুলেটর দিয়ে দেন, এটা ইউজ করা যাবে আর কি। তো যাই হোক, তো যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারবেন, একদম গ্যারান্টিড, নির্দেশনায় উল্লেখ করা আছে। তো নির্দেশনাটা একটু একটা কপি সাথে রাখবেন পরীক্ষার হলে, এটা বেটার। কারণ অনেক সময় ঝামেলা করে, অনেকেই অজ্ঞ থাকে, উল্টাপাল্টা করে, ঝামেলা হতে পারে পরীক্ষার মধ্যে। যাই হোক, তো যেটা বলছিলাম, ইলেকট্রনিক্সের পরেই আমাদের মেইন পার্ট চলে আসে হচ্ছে আপনার ইলেকট্রনিক্সের আরো কিছু পার্ট আছে, যেমন হচ্ছে আপনার ওই ডিসি ডিসি কনভার্টার বা ইনভার্টার, এই টাইপের কিছু টপিক আছে, ঠিক আছে, যেগুলোকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স বলি। তো এই পাওয়ার ইলেকট্রনিক্সও কিন্তু আমাদের সিলেবাসে আছে। এরপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা একটু মেশিনে চলে যাই, যেটা আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মেশিনারি কোর্সগুলো করেছিলাম। যেমন হচ্ছে আপনার ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, ইন্ডাকশন মোটর, ইউনিভার্সাল মোটর, তারপর হচ্ছে আপনার ফুয়েল সেল বা এই টাইপের যে জিনিসগুলো আছে। তো এই মেশিনের টপিকগুলো আমাদের এখানে আবার রিভাইজ করতে হবে। 5 নাম্বারে যদি আমরা একটু পাওয়ার সিস্টেমের দিকে চলে যাই, পাওয়ার সিস্টেম নিয়ে আপনারা বেশ কয়েকটা কোর্স করেছেন, সবাই করেছেন, আমি ডেফিনেটলি শিওর। আমরা বুয়েটে পাওয়ার সিস্টেম 1, 2, ইভেন 3ও করা করা হয়েছিল, যাদের পাওয়ার মেজর ছিল। সো এখানে এত বেশি ডিপে যাবে না, তবে যা যা পড়েছেন সবগুলারই বেসিক আইডিয়া আপনাকে এখানে নিতে হবে। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান বইয়ের নামগুলো আজকে আমরা জানিয়ে দিব, কোনগুলো আপনাদেরকে দেখতে হবে। এরপর 6 নাম্বারে চলে আসি হচ্ছে একটু কমিউনিকেশনের দিকে। কমিউনিকেশন থেকেও বেশ কিছু জিনিসপত্র আছে। কমিউনিকেশনের বেসিক সিস্টেমগুলো, আপনার সেলুলার ডিভাইস, এরপর হচ্ছে আপনার আমি আসলে অনেক কিছু এখন মাথায় নাই, সিলেবাসে দেখলে ভালো হতো। হোয়াট এভার, তো কমিউনিকেশন থেকেও আপনাদের পরীক্ষায় টপিক থাকবে, সেলুলার প্লাস কমিউনিকেশন দুইটাই। তো ইন এ নাটশেল যদি আমরা সিলেবাস বলি, মেইন জিনিসগুলো এইগুলাই। এছাড়া, আমি আবার বলছি, এছাড়া কিছু মিসেলেনিয়াস বা বিবিধ বিষয় আছে। যেমন মনে করেন আপনারা ডিজিটাল লজিক সার্কিট বা ডিএলডি পড়েছেন, ডিজিটাল লজিক ডিজাইন। তো সেখানে মাঝে মধ্যে ওরা এই জিনিসগুলো দিয়ে দেয়, যেমন সুইচ কি, কাউন্টার কাকে বলে, ক্লক পালস কি জিনিস, ঠিক আছে। বা হয়তো আপনাকে মাল্টিপ্লেক্সার তৈরি করতে বলবে, যে দুইটা 4-1-4-1 মার্কস ইউজ করে একটা 8x1 মার্কস তৈরি করা। তো এরকম টাইপের ছোটখাটো প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে। তার মানে আপনার ডিজিটাল লজিক ডিজাইনটাও একটু দেখতে হবে। আবার আপনারা অনেকেই হয়তো সলিড স্টেট ডিভাইস পড়েছেন বা সলিড স্টেট ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সেখান থেকেও মাঝে মধ্যে একটা দুটো প্রশ্ন আসে। এরপর হচ্ছে আপনার যারা হচ্ছে পড়েছেন কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সেখান থেকেও মাঝে মধ্যে আসে, যেমন মেসন্স রুল, এই জিনিসটা কিন্তু কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর টপিক, সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। সো আমার মেইন কথা হচ্ছে, বাদ যাবে না কোনো শিশু, এই টাইপের মেন্টালিটি নিয়ে ইলেকট্রিক্যালের প্রিপারেশনে নেওয়া উচিত। এই জন্যই আমরা চেষ্টা করব হচ্ছে পুরো একটা কোর্সে, মানে পুরো কোর্সটাতে হচ্ছে সবগুলো টপিকের ওভারভিউ এবং অ্যাটলিস্ট আপনাদের এক্সাম নিয়ে আপনাদেরকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আরেকটা টপিকে আসি, জাস্ট এ মিনিট। ভাই, আরেকটা টপিকে আসার আগে যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমি একটা ইনফো একটু শেয়ার করতে চাই সবার সাথে। হ্যাঁ শিওর, স্যাম স্যাম প্লিজ। ভাই, আপনি কি একটু সবাইকে বলবেন আপনার 38-এ মার্কস কত ছিল ইলেকট্রিক্যালে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি তো 38-এর পুরনো বলে এখন নম্বর পত্রটা পেয়েছি পরে, সায়েমরা এখনো পাইনি 43 নতুন যেহেতু। আমার 38-এর নম্বর ছিল হচ্ছে আপনার আউট অফ 200 150 ছিল আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এবং মজার একটা বিষয় হচ্ছে, আমি যখন জেনারেল ক্যাডারের নাম্বার হিসাব করলাম আমার 600+ নাম্বার ছিল। তো পরে যখন জেনারেল ক্যাডার বাদ দিয়ে টেকনিক্যালের নাম্বার হিসেব করলাম, তখন দেখলাম জেনারেলের থেকে আমার টেকনিক্যালে মার্ক আরো 10 নাম্বার বাড়ে, মানে নিয়ারলি 620-র কাছে চলে যায় আর কি। তো মানে এটা একটা আমার জন্য বড় পাওনা ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা খুব সিরিয়াসলি নিয়েই পরীক্ষা দিয়েছিলাম। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, আমি এখানে 200-র মধ্যে 200 অ্যান্সার করতে পারিনি। এইটাই আমি আজকে একটু আলোচনা করতে যাচ্ছিলাম, তার আগেই সাইম এই ইস্যুটা তুলে এনেছো। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ সাইম, আমি বাকি অংশ বলছি। তো মেইন বিষয়টা হচ্ছে, ট্রিপলি কোর্সে পরীক্ষার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত। নাম্বার ওয়ান, আপনি কখনোই 200 মার্কস ফুল কমন পাবেন না, এইটা আপনাকে মেনে নিতে হবে।
অর্থাৎ আপনার 200-র মধ্যে ধরে রাখবেন যে মিনিমাম 30-40 নাম্বার আপনার আনকমন থাকবে, বা একটু কঠিন থাকবে, বা হয়তো আপনি এমন টপিক দিবে যেটা হয়তো আপনার এই সিলেবাসের মধ্যে নাই। দেখা গেল যে আপনাকে এমন একটা প্রশ্ন দিল, একটা সার্কিট ডিজাইন করতে বললো অপাম দিয়ে, যেটা হয়তো একটু কঠিন, বা আপনি হয়তো অপামটা ভালো করে দেখে যান নাই, বাট আপনাকে দিয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আপনার আনকমন কোশ্চেন থাকবে। আমার 38-এও নিয়ারলি 20-25-এর মতো আমার আনকমন ছিল। অর্থাৎ আমি শেষ পর্যন্ত অ্যান্সার করতে পেরেছিলাম 170 থেকে 175-এর মতো। আর বাকি 5-10 নাম্বার একটু থিওরি ছিল ভাই, একটু বানায় লিখছিলাম, কারণ ভাই মনে ছিল না থিওরি গুলা। বাট আই এম ড্যাম শিওর বানায় লিখলে তো ভাই এখানে নাম্বার দেওয়ার কথা না। সো শিওর না হলে এখানে কোনো কিছু লেখা উচিত না। সো নিয়ারলি 175-এর মতো অ্যান্সার করেছিলাম, তো এর মধ্যে আল্লাহর রহমতে 150 পেয়েছি। সো বুঝতেই পারতেছেন যে এইটা একটা হিউজ নাম্বার। 150-140-র উপর নাম্বার পাওয়া মানে হচ্ছে আপনার যে কোনো একটা টেকনিক্যাল ক্যারিয়ার ডেফিনেটলি চলে আসবে। সো এই কারণে ইলেকট্রিক্যাল বা আপনার টেকনিক্যাল ক্যারিয়ারগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত। তো যেটা বলছিলাম, কমন পাবেন না, এটা একটা বিষয়। 2 নাম্বার, পরীক্ষার হলে অনেকগুলো স্মল কোশ্চেন থাকবে, ছোট ছোট প্রশ্ন থাকবে। কোন কোন বিসিএস এ 4 মার্কের অনেকগুলো প্রশ্ন ছিল, আবার কোন কোন বিসিএস এ 10 নাম্বার করে কোশ্চেন ছিল। যেমন 38-এর কোশ্চেনটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখবেন সেখানে ছোট ছোট 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার এরকম টাইপের প্রশ্ন আছে। আবার 40-তে কি করেছে, 40 বিসিএস এর সবগুলো কোশ্চেন 10 নাম্বার করে, 5টা অ্যান্সার করতে হইতো সেকশন এ তে। প্রত্যেকটা 10 নাম্বার করে, 10 দুগুণে 20 করে, 20 পাঁচে 100। সো আমার মনে হয় বেটার এখন একটু আপনাদেরকে আমি কোশ্চেনটা দেখাই। কোশ্চেন দেখালে আপনাদের অনেক কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এ মিনিট, আমি শেয়ার দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করতে করতে জাস্ট আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার নাম্বারটা আমি যে কারণে জিজ্ঞেস করলাম। আমরা যখন পরীক্ষা দিয়েছি 43 বা 44 বিসিএস এ, টু বি অনেস্ট আমার শুধু প্ল্যান ছিল যে আমার পরীক্ষাটা পাশ করতে হবে। বিকজ পাশ না করলে তো আমার ভাইবা হবে জেনারেল ক্যাডারদের সাথে, এবং স্যাররা আমার প্রবেশপত্র দেখে টের পাবে যে আমি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করে জেনারেল ক্যাডারে পরীক্ষা দিচ্ছি, উইচ মিনস আই ফেইল্ড মাই টেকনিক্যাল এক্সাম, যেটা খুবই খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে ভাইবা। বাট এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, এখন কিন্তু শুধু পাশ করার জন্যই পরীক্ষা দিলে লস। বিকজ আমাদের সময় কিন্তু এত সিট ছিল না ইলেকট্রিক্যালে, বা ভালো সিট ছিল না। যদি বলি যেমন পিডাব্লিউডি বা ইত্যাদি ইত্যাদি, এবার যেমন মানে অনেক ক্যাডার, এবং বলা যায় যে ক্যাডারের ফুলঝুরি, 122টা সিট তোর মুখের কথা না। এখন কিন্তু মানে লিটারেলি যে আপনি যেরকম মার্ক পাইছেন ওরকম মার্ক পাওয়াটা ইনসেন্টিভাইজ হচ্ছে, পাইতে হবে, বিকজ আই ওয়ান্ট এ গুড ক্যাডার। ইউজুয়ালি তো ভাই দেখি টেকনিক্যালে ভালো ভালো সিট থাকে, সিভিলে অনেক ভালো ভালো সিট থাকে, অনেক ভালো ভালো ক্যাডার থাকে। ইলেকট্রিক্যালের এই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে মিসিং ছিল, আমরা পাই নাই। এখন যারা ক্যান্ডিডেট তারা এরকম টপ ক্যাডার গুলো হয়তো পাবে এখন থেকে টেকনিক্যাল ইলেকট্রিক্যালের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যাম। আসলে এই মেইন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে যখন আপনি টেকনিক্যাল ক্যারিয়ার চয়েস দিবেন, আপনাকে ডেফিনেটলি টেকনিক্যাল ক্যারিয়ারে অ্যাটলিস্ট পাস করতে হবে। এবং পাস নাম্বার হচ্ছে 50%, 100 না পাইলে কিন্তু আপনি পাস, সরি 60% নাম্বার আর কি। তো 60% নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই পেতে হবে নাম্বার যোগ করার জন্য, 100-র মধ্যে 60 মানে 200-র মধ্যে 120। আর অন্যদিকে হচ্ছে আপনার পাস নাম্বার হচ্ছে 50%, মিনিমাম 100 না পাইলে আপনি কিন্তু ফেল। সো ওই দিক দিয়ে চিন্তা করলে বলা যায় যে আপনার এখানে যদি আপনি নাম্বারটা অ্যাটলিস্ট পাস করে যেতে পারেন, ভাইবা বোর্ডে আপনাকে কিছু অনাকাঙ্ক্ষিত কোশ্চেন থেকে আপনি বেঁচে যাবেন। ভাইবা আপনার ডেফিনেটলি ভালো হবে। আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে লাস্ট অ্যাটলিস্ট 4-5টা বিসিএস এ যে ভাইবাগুলো হয়েছে আমাদেরটা সহ, যারা টেকনিক্যাল ক্যারিয়ার চয়েস দেওয়ার পরেও ফেল করে ভাইবা বোর্ড অ্যাটেন্ড করেছে, তাদের জন্য কিন্তু খুব একটা সুখকর ছিল না। সো এইটা একটু আপনারা খেয়াল রাখবেন যেন অ্যাটলিস্ট 5 নাম্বার উঠে। তো আমাদের টার্গেট পাস থাকবে না, আমাদের টার্গেট থাকবে হচ্ছে ডেফিনেটলি ভালো কিছু একটা। ওকে, জাস্ট এ মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আমি আরেকবার একটু দিচ্ছি। ওকে, ওকে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন 38-এর কোশ্চেনটা আমি এখানে শেয়ার করেছি স্ক্রিনে। একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম আউট করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, মোটামুটি ক্লিয়ার কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করবেন।
জি ভাই, আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি। আশা ওকে করি ওকে, বাকিরাও। হ্যাঁ, আমি পার্ট ওয়ান থেকে শুরু করছি, একটু ওয়ান বাই ওয়ান একটা কোশ্চেন দেখলে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, তো দেখেন পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা পার্ট থাকবে আপনার, এটা আপনি মোটামুটি শিওর থাকেন যে কখনোই আপনার এক পার্টে সব কোশ্চেন থাকবে না, দুইটা পার্ট থাকবে। তো দুইটা পার্ট থাকলে পার্ট এ তে কি থাকবে, পার্ট এতে থাকবে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, ওই ডিসি সার্কিট, এসি সার্কিট, এই টাইপের জিনিসগুলা। আর পার্ট বি তে থাকবে হচ্ছে আপনার, সরি, পার্ট ওয়ানেও মেশিনও থাকবে। আর পার্ট বি তে থাকবে হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম এবং কমিউনিকেশন, মেইনলি এই দুইটা। তো খেয়াল করেন পার্ট ওয়ানে কেমন প্রশ্ন এসেছে, প্রথম এক নাম্বার কোশ্চেনটাই খেয়াল করেন। চারটা পার্ট, ছোট ছোট করে প্রশ্ন, পাঁচ 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 করে। দেখেন, ড্র দ্য ডায়াগ্রাম অফ এ স্টার্টার ফর এ ডিসি মোটর, খুবই বেসিক একটা প্রশ্ন। আমরা জানি ডিসি মোটরের একটা স্টার্টার সার্কিট লাগে, স্টার্টার ছাড়া ডিসি মোটর স্টার্ট হবে না। তো ওই স্টার্টারের সার্কিটটার ডায়াগ্রাম চেয়েছে, সো আপনি ডায়াগ্রামটা আঁকতে যদি জানেন আপনি, তাহলে ডেফিনেটলি এর জন্য আপনার 1.5 থেকে 2 মিনিট টাইম লাগবে খুব বেশি হলে। আপনার 5 নাম্বার এখানেই কমপ্লিট। পরের প্রশ্ন দেখেন, একটা অপাম্প ডিজাইন করতে বলেছে, একটা ইকুয়েশন দিয়েছে, এটা হবে আউটপুট। সো এটার জন্য আপনি এখন কি টাইপের অপাম্প ইউজ করবেন, ইন্টিগ্রেটেড ইউজ করবেন না ডিফারেন্সিয়েটেড ইউজ করবেন, নাকি সামার ইউজ করবেন, নাকি ডিস্ট্রাক্টর ইউজ করবেন, এটা আপনার উপর, আপনি যেভাবে মন চায় সেভাবে করে আউটপুটটা যেন এইটা হয়। সো এটাও কিন্তু একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন। দেখেন 3 নাম্বারটা, সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ আইজিবিটি, ঠিক আছে? ওই যে ফেট মসফেট মানে পাওয়ার ইলেকট্রনিক্স এর একটা টপিক, এখানে আপনার ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে 5 নাম্বারের জন্য। তো মোটামুটি 4-5টা লিখতে পারলেই এনাফ। এবং একটা একটা সিম্বল বা এটার প্রতীকটা দেখাতে হবে আপনাকে, একে। পরের প্রশ্ন, ড্র এ কোয়ালিটেটিভ ফেজার ডায়াগ্রাম অফ প্যারালাল রেজোনেন্স সার্কিট। অর্থাৎ রেজোনেন্স সার্কিট অর্থাৎ আরএলসি সার্কিট, সেটা যদি প্যারালাল রেজোনেন্স হয়, তো সেক্ষেত্রে আপনার ফেজার ডায়াগ্রামটা কেমন হবে। সো ডেফিনেটলি এখানে আপনাকে একটা সার্কিট রাখতে হবে যেখানে এল এবং সি মানে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স প্যারালাল থাকবে, এবং তার ফেজার ডায়াগ্রামটা কেমন হবে খুবই নর্মাল লিখে দেওয়া সম্ভব, ছোট একটা প্রশ্ন। এবার 2 নাম্বার কোশ্চেনে আসি। একটা সার্কিট দিয়েছে, বলেছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা কত হবে অ্যাক্রস দ্য লোড আর এল, এটার মান আপনাকে বের করতে হবে। সো এখানে দুইটা আপনার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, 10 ভোল্ট 10 ভোল্ট করে, আর এলটা তার সাথে যুক্ত। সো সরি, তিনটা আছে। তো আপনার মেইন টার্গেটটা হচ্ছে এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, থেভনিন ইকুইভ্যালেন্ট থেকে আর ইকিউ বের করেন। এরপরে মানে যে রুলসটা আছে আর কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য। তো খুবই কিন্তু মানে কমন একটা প্রশ্ন, এই থিওরি কিন্তু আমরা ছোটবেলায় সবাই পড়ে আসছি। তো এগুলো ভুল করলে কিন্তু হবে না, এগুলো পারতে হবে। যাই হোক, পেরেছিলাম আল্লাহর রহমতে। পরেরটা দেখেন, হাউ ডাজ দ্য পাওয়ার ফ্যাক্টর ইন আরএলসি সিরিজ সার্কিট চেঞ্জেস উইথ রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স। তার মানে পাওয়ার ফ্যাক্টরের মানটা কিভাবে পরিবর্তন হয় আর এল এবং সি এর জন্য। আর এর জন্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এল এর জন্য হচ্ছে আপনার লেস দ্যান 1, সি এর জন্য গ্রেটার দ্যান 1। পাওয়ার ফ্যাক্টরের মানগুলা আপনাকে একটি ইকুয়েশন বা কোনো এক্সিস্টিং রুল ফর্মুলা থাকলে সেটা দেখিয়ে দেখিয়ে ব্যাখ্যা করতে হবে। খুব বেশি কিছু লেখার নাই, কারণ নম্বর কিন্তু মাত্র 5। ছোট ছোট প্রশ্ন এগুলা। পরেরটা দেখেন, ডিটারমাইন দ্য ডেল্টা ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক, তার মানে ওয়াই থেকে ডেল্টা করতে বলছে। সো ওয়াই ডেল্টার যে কনভার্সন রুল আছে, সূত্র মনে থাকলে আপনার জন্য এটা ডাল ভাত, করতে 2 মিনিট 3 মিনিট লাগার কথা। সো খুবই ছোট ছোট এরকম প্রশ্ন দিয়ে আপনাকে কনফিউজ করে দিবে। 3 নাম্বারে আসেন। আমার যতদূর মনে পড়ে আমি মনে হয় 3 নাম্বারটা অ্যান্সার করি নাই। আমি, যেহেতু কোশ্চেনে লেখা ছিল পার্ট ওয়ান থেকে 1 নাম্বার সহ যে কোনো 6টা অ্যান্সার করতে হবে, পার্ট টুতেও একটা সহ 6টা অ্যান্সার করতে হবে। তো আমি মনে হয় 3 নাম্বারটা যতদূর মনে পড়ে বাদ দিয়েছিলাম এই বি নাম্বার প্রশ্নের জন্য। প্রথমে দেখেন, একটা নর গেট দিয়ে একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে বলেছে, ডিজিটাল লজিক সার্কিট। সো এটাও কিন্তু কমন একটা জিনিস যে শুধুমাত্র নর গেট ইউজ করে আউটপুট যেন এই ফাংশনটা আসে। 2 নাম্বারটা আমার জন্য একটু কঠিন ছিল, আমি ওই সময় পারি না, আমার যতদূর মনে পড়ে 8 নাম্বার আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। একটা টাইমিং ডায়াগ্রাম আঁকতে বলেছে, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে একটা ক্লক সিগন্যাল জেনারেট করতে বলেছে। হোয়াট এভার, আমরা শিখাবো ইনশাল্লাহ ক্লাসে। এরকম তবুও দেখবেন সব প্রিপারেশন নেওয়ার পরও আপনার একটা দুইটা প্রশ্ন আননোন থাকবে, আপনি পারবেন না। সো ওই যে বললাম, 20 থেকে 25 বা 30 নাম্বার আপনার ছেড়ে দিয়ে আসতে হবে, এটা মাথায় রাখবেন। যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাটাকাটির চান্স কম, আপনি যা অ্যান্সার করবেন নিয়ারলি তার কাছাকাছিই পাবেন ধরে রাখবেন। সো আমি যেরকম 170-র মতো অ্যান্সার করে 150 পেয়েছি, আপনি যদি অ্যাটলিস্ট 150ও কারেক্টলি অ্যান্সার করতে পারেন, অ্যাটলিস্ট আপনি কিন্তু 130 থেকে 140 পাবেন, কারণ কাটাকাটির চান্স নেই তো ভাই। সো এইটা মাথায় রাখলেই আপনার কিন্তু নার্ভাস হবেন না, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বারে দেখেন, এটা আমার জন্য কমন ছিল, কিন্তু ওই বি নাম্বার না পারার কারণে আমি সি আর অ্যান্সার করি নাই, এই পুরো প্রশ্নটাই বাদ দিয়েছিলাম। একটা আইডিয়াল ডায়োড অ্যাজিউম করে আপনাকে হচ্ছে ভোল্টেজের মানটা বের করতে বলে, সেটা হচ্ছে আপনার যতদূর আমার মনে পড়ে মাইক্রো ইলেকট্রনিক সার্কিট সেড্রা স্মিথের বইয়ের একটা ম্যাথ মনে হয়, আমার যতদূর মনে পড়ছে। তো যাই হোক, সেড্রা স্মিথ আমাদের খুবই কমন একটা করে আসা বই ইলেকট্রনিক্সের জন্য, তো আমরা আরো করব ইনশাল্লাহ। 4 নাম্বারে দেখেন, মসফেট থেকে একটা প্রশ্ন এসেছে, একটা এক্সপ্লেনেশন চেয়েছে আপনার কাছে
যে পাওয়ার মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আর পাওয়ার বাইপোলার জাংশন ট্রানজিস্টর হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এক্সপ্লেইন করতে হবে, টোটালি থিওরি, দুইটা ছবি আঁকবেন, একে এক্সপ্লেন করতে হবে, নাথিং এলস। পরেরটা দেখেন, খুবই কমন একটা জিনিস। এখানে হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনাকে আউটপুটটা বের করতে বলেছে। সো এখানে দুইটার আপনার ভোল্টেজ সোর্স আছে। যাই হোক, যে থিওরির মধ্যে পড়বে বা যে সূত্রের মধ্যে পড়বে সেটা অ্যাপ্লাই করতে হবে। এটাও কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। পরেরটা দিয়েছে বিজিটি থেকে প্রশ্ন, এটাও সহজ ছিল। এখানে ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট উল্লেখই করে দিয়েছে। যদি আপনার কখনো ফরওয়ার্ড জাংশন ড্রপ উল্লেখ না থাকে, আপনি আইডিয়াল ডায়োড ধরে নিবেন, তখন কিন্তু ভোল্টেজ ড্রপ 0 ভোল্ট করতে হবে, 0.7 ধরা যাবে না। যাই হোক, আচ্ছা, এর পরেরটা আসি 5 নম্বরে। দেখেন, মেশিনে প্রশ্ন চলে গেছে। একটা সিনক্রোনাস মোটরের কথা বলেছে, যে সিনক্রোনাস ইন্ডাকশন মোটর কখনোই সিনক্রোনাস স্পিড, সরি, পলিফেজ ইন্ডাকশন মোটর কখনো সিনক্রোনাস স্পিড অ্যাটেন্ড করতে পারে না। এটার কারণ কি? এটা ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করা পসিবল, সেটাই করতে হবে। পরের প্রশ্নটা দেখেন, স্লিপ দিয়ে প্রশ্ন এসেছে। আপনার তিনটা মান বের করতে বলছে, খুবই কমন একটা প্রশ্ন। ইন্ডাকশন মোটরের লোড স্লিপ দেওয়া আছে, আপনার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রেটেড লোড দেওয়া আছে, বলা হয়েছে কতগুলো পোল আছে, সিনক্রোনাস স্পিড কত। ওই স্লিপের যে ইকুয়েশন আছে ওটা দিয়ে বের করা সম্ভব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, ফেজার ডায়াগ্রাম অফ অ্যান আনলোডেড সিনক্রোনাস মোটর অ্যাট ওভার এক্সাইটেড কন্ডিশন। তো এরকম সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস জেনারেটরের কিন্তু অনেকগুলো ফেজার ডায়াগ্রাম আমরা পড়েছি। কোন বইতে পড়েছি? যখন আমরা পাওয়ার ইলেকট্রিক্যাল মেশিনারি ফান্ডামেন্টালস এর কোর্স করেছিলাম, তখন চ্যাপম্যানের বইটা মনে হয় আমরা অনেকেই পড়েছি। তো চ্যাপম্যানের বইতে এই ধরনের সার্কিট ডায়াগ্রাম গুলো আছে, ফেজার ডায়াগ্রাম গুলা। তো চ্যাপম্যানের বইটা দেখলেই মোটামুটি হবে। তার সাথে আমরা থেরাজার বইটাও দেখবো, বিএল থেরাজা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। ডিসক্রাইব দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য ফলোইং টেস্ট। মানে ট্রান্সফরমারের যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো আপনাকে এখানে ব্যাখ্যা করতে বলেছে, যে কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট এই টেস্টের মাধ্যমে বের করা যায়। একটা আমরা নো লোড টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, এগুলো খুবই কমন টেস্ট। ডিসি রেজিস্ট্যান্স ভোল্টেজ রেশিও টেস্টটা আমরা কিন্তু নর্মালি খুব যে একটা গুরুত্ব দিয়ে পড়েছি মনে পড়ে না। তারপরও কিন্তু, যেহেতু 891 কোর্সে থিওরিও আসে, এখন আমাদের থিওরিও দেখতে হবে। আর পরের প্রশ্নটা হচ্ছে আপনার সিলিকন কন্ট্রোল, সরি, এসসিআর এর ফুল মিনিং কি ভুলে গেছি ভাই, এখন অনেক কিছু মনে নাই। তো এসসিআর এর আইভি ক্যারেক্টারিস্টিক্স আর ডায়াগ্রামটা আঁকতে বলেছে। আমার যতদূর মনে পড়ে এটা মনে হয় আমি পারি নাই, আমি মনে হয় শুধু ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেরেছিলাম। ফিজিক্যাল আইভি ক্যারেক্টারিস্টিক্স মনে হয় আমি আঁকতে পারিনি বা ভুল হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ডিফারেন্স বিটুইন ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ, মানে হচ্ছে আপনার ওই ডিজিটাল লজিক ডিজাইনের প্রশ্ন। ফ্যান ইন ফ্যান আউট, এটাই মনে হয় পারি নাই, এটা আমি অ্যান্সার করি নাই। ভি কার্ভ অফ এ সিনক্রোনাস কন্ডেন্সার নেগলেক্টিং ইটস লসেস। আর পরেরটা হচ্ছে আপনার হারমোনিক্স থেকে প্রশ্ন এসেছে। দুই রকম হারমোনিক্স আছে, কারেন্ট হারমোনিক্স, ভোল্টেজ হারমোনিক্স। এটা হচ্ছে ট্রান্সফরমারের জন্য। এবং মনে রাখবেন, সবসময় এরকম কয়েকটা শর্ট নোটস আছে, আসে পরীক্ষায়। বাংলাদেশ অ্যাফেয়ার্সে যেরকম আপনার টিকা থাকে না, ওরকম ইলেকট্রিক্যালও মাঝে মধ্যে শর্ট নোটস দেয়। 4টা অ্যান্সার করতে হয় বা 5টা অ্যান্সার করতে হয়, 16 নাম্বার বা 20 নাম্বার থাকে। দেখেন, ডিসি চপার সার্কিট মানে পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রশ্ন, ফ্রিকোয়েন্সি কম্পেনসেশন, রেজোনেন্স ইনভার্টার, শিফট রেজিস্টার, এটা ফ্লিপ ফ্লপের, ফার্মি লেভেল, এখানে বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে আপনার সলিড স্টেট ডিভাইসের ফার্মি ডায়রাক ইকুয়েশন, আপনারা মনে হয় পড়েছেন। সেখানে প্রতিটা আপনার ম্যাটেরিয়ালেরই একটা ফার্মি লেভেল থাকে, ওখান থেকে মনে হয় প্রশ্নটা। আর ডিআইএসি, এটাও পাওয়ার ইলেকট্রনিক্সের টপিক, ডেয়াক বলা হয় যেটাকে। তো পার্ট এ থেকে আমাদের 6টা অ্যান্সার করতে হয়েছিল। এই হচ্ছে মোটামুটি কোশ্চেনের আইডিয়া। একটু পার্ট বিটা দ্রুত দেখে ফেলি। পার্ট বিতে থাকবে হচ্ছে পাওয়ার সিস্টেম আর হচ্ছে কমিউনিকেশন। সো ডেফিনেটলি এখানে মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, তারপর হচ্ছে আপনার পালস অ্যাম্পলিটিউড মডুলেশন, এই ধরনের জিনিসপত্র ভরা থাকবে। তো প্রথমেই দিয়েছে দেখেন, ডিপিসিএম এবং ডিএম, ডেল্টা মডুলেশনের সাথে ডিপিসিএম এর পার্থক্য। তো পেঁচানো যাবে না ভাই, ছোট ছোট প্রশ্ন যেহেতু 5 নাম্বার করে অনেকগুলো অ্যান্সার করতে হয়েছে। প্রতিটা কোশ্চেনেই দেখেন 4টা করে পার্ট। সো পরীক্ষার হলে আমাদের মাথা ঘাবড়ে গেছিল যে কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে দেখি যে কোশ্চেন শেষই হচ্ছে না। তো এটা কিন্তু প্যাথেটিক, এরকম হতেই পারে। আচ্ছা, তারপরে ফেরান্ট ইফেক্ট এসেছে লং ট্রান্সমিশন লাইনে, এটা আপনার পাওয়ার সিস্টেমের প্রশ্ন। কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্টস এক্সপ্লেইন করতে বলেছে, অর্থাৎ গ্যাস টারবাইন এবং হচ্ছে আপনার কোল পাওয়ার, যে পাওয়ার প্ল্যান্টটা আছে, দুইটাকে কম্বাইন করলে যে এফিসিয়েন্সি বাড়ে, সেটার ডায়াগ্রামটা কিন্তু আপনাকে এখানে আঁকতে হবে এবং এফিসিয়েন্সি লেভেলটা দিতে হবে, এই আর কি। সুইং ইকুয়েশন ফর এ সিনক্রোনাস মেশিন, একটা পিসি দিয়ে একটা সুইং ইকুয়েশন আছে, সেই সুইং ইকুয়েশন লিখতে হবে। ডিফাইন পাওয়ার অ্যাঙ্গেল, ওই ডেল্টা যে পাওয়ার অ্যাঙ্গেলটা আছে ওইটা আপনার সংজ্ঞা লিখতে বলেছে 2 মার্কের জন্য। তারপর বলেছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন এবং এক্সপ্রেশন ফর পি ম্যাক্স, মানে ডিরাইভ করতে হবে। আর একটা শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য দুইটা কনস্ট্যান্ট আছে, আমরা জানি 4টা কনস্ট্যান্ট এ বি সি ডি, সেখানে এ এবং ডি এর মান সমান, এটা প্রমাণ করতে বলেছে। খুবই কমন কোশ্চেন ছিল, পুরোটা অ্যান্সার করছিলাম যতদূর মনে পড়ে। এরপর দেখেন,
কমিউনিকেশন থেকে একটা কঠিন প্রশ্ন কিছুটা দিয়েছিল, যে ব্লক ডায়াগ্রাম আঁকতে বলেছে। আপনার বেস ট্রান্সসিভার স্টেশন, তারপর বেস সুইচিং, তারপর এমএসসি, এইচএলআর, ভিএলআর, এগুলো হচ্ছে আপনার ব্লক ডায়াগ্রাম। একটু কঠিন ছিল এটা। মডুলেশন ইন্ডেক্স কি? মডুলেশন ইন্ডেক্সের একটা সূত্র আছে, ওটা লিখতে হবে। একটা ম্যাথ দিয়েছিল, সেখানে মডুলেশন ইন্ডেক্সের মান বের করতে বলেছে। ব্যাস, দ্যাটস ইট। পরের প্রশ্ন, অরবিটাল পিরিয়ড অফ এ স্যাটেলাইট। আমার মনে হয় এটা আমি অ্যান্সার করি নাই। আপলিঙ্ক ডাউনলিঙ্ক কিভাবে ক্যারেক্টারাইজ করতে হয়, ডেফিনেশন দিতে হবে। নয়েজ কন্ট্রিবিউশন ফ্যাক্টরস ইন অ্যান আর্থ স্টেশন রিসিভিং চ্যানেল, মনে হচ্ছে পারি নাই, এটা পুরোটাই বাদ দিয়েছিলাম। এরপরে হচ্ছে স্টেট স্যাম্পলিং থিওরাম। স্যাম্পলিং থিওরাম খুবই কমন একটা টপিক কমিউনিকেশনের জন্য। আর নাইকুইস্ট রেট, ওই যে 2 ইন্টু আপনার যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, সেটা আর কি। আচ্ছা, এরপর একটা ম্যাথ দিয়েছিল নাইকুইস্ট রেট থেকে, ওইটাও করতে হয়েছিল। পরের প্রশ্নে আসি। আপনার হচ্ছে এফডিএমএ, সিডিএমএ, ডাব্লিউডিএমএ, টিডিএমএ, এই টাইপের মাল্টিপল অ্যাক্সেস থেকে কিছু প্রশ্ন এসেছিল। এরপরে হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম থেকে প্রোটেকশন প্রশ্ন আসে। বাই দ্য ওয়ে, একটু বলি, পাওয়ার সিস্টেমে আর যাই করেন না কেন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম প্রোটেকশন, ডিস্ট্রিবিউশন লাইন, ট্রান্সমিশন লাইন, এগুলো খুব ভালো করে পড়ে যেতে হবে। কারণ এখান থেকে কোশ্চেন প্রায় কপি হয়, কমন আসে, এবং এই টপিকগুলোর মধ্যেই ঘোরাফেরা করে। এবং বিভিন্ন রকম ফল্ট, এই দেখেন আনসিমেট্রিক্যাল ফল্ট, এই প্রশ্নটা আপনি অনেকবার পাবেন। এবং এই যে 2 নাম্বার প্রশ্নটা, 14 বিয়ের 2 নাম্বার যে প্রশ্নটা, এই যে ইন এ থ্রি ফেজ সিস্টেম, এই প্রশ্নটা মানে প্রিভিয়াস বিসিএস এ মিনিমাম 4 থেকে 5 বার আসছে। সো আপনাদের এখন মেইন টার্গেট হবে 35 থেকে 45 পর্যন্ত বিসিএস এর কোশ্চেন গুলা আগে সলভ করা। এখান থেকে যদি সলভ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা 40 নম্বরের মতো মিনিমাম 200-র মধ্যে কমন পাবেন, গ্যারান্টিড। আই রিপিট, ইটস গ্যারান্টিড 40 থেকে 50, মানে 1/4 কোশ্চেন প্রায় কাছাকাছি কমন থাকে, বা একই টাইপের থাকে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে পাওয়ার সিস্টেম, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং থেকে জেনারেশন ডিস্ট্রিবিউশন থেকে প্রশ্ন এসেছিল, যে সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, প্রোটেকশন স্কিমের ডায়াগ্রাম, একটু কঠিন ছিল। এরপরে আপনার জেনারেশন ক্যাপাসিটি, লোড ফ্যাক্টর থেকে প্রশ্ন ছিল, এবং কয়েকটা শর্ট নোট ছিল। এই ছিল 38-এর ব্যাপার। অনেক প্রশ্ন, খেয়াল করে দেখবেন। সো লিখতে লিখতে সময় গিয়েছিল অনেক। এখন আমি একটু আপনাদেরকে আরেকটা কোশ্চেন দেখাবো, তারপর আমার পার্ট শেষ করব। আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনাদের একটু 40-র কোশ্চেনটা দেখাই না, লেটেস্ট কোশ্চেনটা দেখাই, 45 যেটা। ওকে, ওকে, গুড। জাস্ট এ মিনিট। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আশা করি। দেখেন, এই জায়গাটায় কিন্তু 45 এসে একটা ব্যাপার চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করেছে? এখন আর কোনো অপশন নাই ভাই। আমি চাইলে একটা কোশ্চেন ছাড়তে পারতেছি না। ব্যাপারটা এরকম, মানে কোশ্চেনের মান কমাই দিছে, সংখ্যা কমাই দিছে, কিন্তু যা প্রশ্ন থাকবে তাই অ্যান্সার করতে হবে। আর আগে ছিল হচ্ছে অনেক প্রশ্ন দিত, বাট কয়েকটা অপশন থাকতো, বাট এমন ভাবে লেজুর পাকাই দিত, আপনি যেটাই অ্যান্সার করেন না কেন কোনো একটা পার্ট ছাড়তে হচ্ছে। এখন এখন পার্ট কমাই দিছে। এখন মোটামুটি 2টা বা 3টা পার্টের মধ্যে রাখতেছে, এবং প্রশ্নের মান বাড়িয়ে দিচ্ছে। যেমন প্রথম প্রশ্নটা দেখেন, সার্কিটের একটা কমন প্রশ্ন, 2টা কারেন্টের মান বের করতে বলেছে, I এবং I1। একটা ইকুইভ্যালেন্ট আপনার রেজিস্ট্যান্স বের করতে হবে, এটি হচ্ছে আপনার মেইন টার্গেট। অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট বের করতে পারলে এই কোশ্চেন আপনার জন্য ইজি। এরপর কারেন্ট ডিভাইডেশন রুল বা ওই রুলগুলো দিয়ে বের করতে পারবেন। পরের প্রশ্ন, কমন প্রশ্ন, থিভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং খুবই সহজ একটা সার্কিট দিয়েছে, এটাও করা গেছে। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্টেট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরম। জাস্ট 2 মার্কের জন্য সংজ্ঞাটা লিখলেই হবে, আর কিছু করতে হবে না। তারপর দেখেন 2 নম্বরে আসি। ফার্স্ট অর্ডার সার্কিট থেকে একটা ম্যাথ দিয়েছে, যেখানে T>0 এবং ইনিশিয়াল এনার্জি স্টোর কতটুকু ছিল ক্যাপাসিটরে, সেটা মান বের করতে বলেছে। পরের প্রশ্ন RLC সার্কিট থেকে, এবং তারপরের প্রশ্ন হচ্ছে আপনার একটা সাইকেল দিয়েছে, সে সাইকেল থেকে আপনার হচ্ছে স্কয়ার ভোল্টেজের মানটা এবং এভারেজ ভোল্টেজের মানটা বের করতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। 3-এ দেখেন মাত্র 2টা পার্ট, 10 10 করে, খেয়াল করছেন নাম্বারের ট্রানজিশনটা কিভাবে চেঞ্জ হয়েছে? 38 ছিল সব 5 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার করে, এখানে এসে সব 10 10 করে দিচ্ছে, বা কয়েকটা পার্থক্যও আছে। তো এখানে ট্রান্সফরমারের একটা প্রশ্ন দিয়েছে, এবং সেখানে হচ্ছে আপনার সিনক্রোনাস মোটরের একটা কোশ্চেন দিয়েছে। 4 নম্বরে ফ্লিপ ফ্লপ সার্কিট, SCR, তারপরে ইন্ডাকশন মোটরের কোশ্চেন, ডায়োডের প্রশ্ন, সার্কিট, সরি, আপনার হচ্ছে আউটপুট ফিগার আঁকা, খুবই কমন একটা টপিক। এই দিয়ে মোটামুটি 5টার মাধ্যমে আপনার পার্ট এ শেষ। 5টায় অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 20 মার্ক করে, 100 নম্বর এখানে শেষ। চলে যাই পার্ট বি তে। পার্ট বি আরো হিজিবিজি। ম্যাথ বলতে তেমন কিছুই নাই, দেখেন বেশিরভাগই থিওরি দিয়ে ভরায় রাখছে। বলেছে পাওয়ার সিস্টেমে কি কি টাইপের ফল্ট হয়।
আমি আবারও বলছি ভাইয়া, ফল্ট হচ্ছে বিসিএস এর ইলেকট্রিক্যালের জন্য কমন একটা কোশ্চেন। এরা ফল্ট খুবই পছন্দ করে। আপনি যে কয় টাইপের ফল্ট আছে, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে ক্লাসিফিকেশন, আপনার গ্রাউন্ড টু গ্রাউন্ড ফল্ট, তারপর হচ্ছে লাইন টু লাইন ফল্ট, তারপর হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, যত রকমের ফল্ট আছে সব ফল্ট ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে? তারপর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নতুন এখন এদের একটা পছন্দের টপিক, নিউক্লিয়ার ফুয়েল নিয়ে 40 বিসিএস এ প্রশ্ন আসছে, 45-এও দিয়েছে, ঠিক আছে? তারপর দেখেন নাইকুইস স্যাম্পলিং থিওরম 38-এও ছিল, এখানেও আছে। তারপরে হচ্ছে একটা ম্যাথ দিয়েছে আপনার এফএম সিগন্যাল থেকে, 38-এও কিন্তু আপনার মডুলেশন ইন্ডেক্স থেকে একটা ম্যাথ ছিল, সেটাও কিন্তু অ্যামপ্লিচিউড মডুলেশনের প্রশ্ন। সো কাইন্ড অফ কাছাকাছি টাইপের প্রশ্নই থাকে। নয়েজ, কি কি টাইপের নয়েজ আছে, গ্র্যানুলার নয়েজ, হোয়াইট নয়েজ, এই টাইপের নয়েজগুলো একটু দেখতে হবে। হ্যান্ড অফ মার্জিন কি, হ্যান্ড অফ কখন হয়, হ্যান্ড অফটা জিনিসটা হচ্ছে আপনার কল ড্রপ টাইপের। অর্থাৎ আপনি যখন কোনো রানিং অবস্থায় থাকেন তখন কি হয়, আপনি যখন আপনার বিটিএস বা সুইচিং স্টেশনটা চেঞ্জ হয়, তখন হচ্ছে এই ইন্টারভালের মধ্যে আপনি হয়তো নেটওয়ার্কটা একটু দুর্বল হয়ে যায়, আপনি তখন কথা শুনেন না, বা কোনো কারণে হচ্ছে আপনার প্রবলেম হয়, অনেক সময় কল ড্রপ হয়ে যায়। তো এই জিনিসগুলোই আর কি হোয়াট এভার লিখতে হবে। মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং পছন্দের ব্যাপার, এবং মাল্টিপল অ্যাক্সেস এগুলো পছন্দের ব্যাপার, এগুলো পড়তে হয় ভালো করে। এরপর ট্রান্সমিশন লাইন থেকে একটা ম্যাথ দিয়েছে। এই ম্যাথটা খুবই কমন একটা ম্যাথ, এই যে 10-এর এটা কয়েকটা বিসিএসই আসছে আমি দেখছি, ঠিক আছে? এরপরে হচ্ছে মোবাইল কমিউনিকেশন এবং সেলুলার কমিউনিকেশনের পার্থক্য কি, ব্লা ব্লা ব্লা। সো আমার কোশ্চেন দেখানো মোটামুটি শেষ, আমি একটু আমার আগের পার্টে চলে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাই, জাস্ট এ মিনিট। ভাই, আপনি ওকে। আপনার ওই পাশে যেতে যেতে জাস্ট ছোট্ট একটা অবজারভেশন বলি। এই যে আপনি বললেন যে ফল্ট আপনাদের সময় আসছে, এখনো আসছে। মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা পরীক্ষা দিচ্ছি 43 বা 44, আমাদেরও ফল্ট আসছে। ইভেন স্যাম্পলিং থিওরেম আমি নিজে 2বার অ্যান্সার করছি, 43-44। সেন্ডিং এ পাওয়ার ট্রান্সমিশনের যে কোয়েশ্চেনটা, এটা তো হুবহু মেহতার একটা এক্সাম্পল, এটা হ্যাঁ। বারবারই আসে। তারপর হুম হচ্ছে হুম। হ্যান্ড, যেটা আপনি বললেন যে বিটিএস যখন সুইচ হয়, এইটা মনে হয় আমি নিজে 4-5 বার শর্ট নোটে আসতে দেখছি। সো আমার মনে হয় যে মানে বিসিএস এর কোয়েশ্চেন গুলো আসলে খুবই প্রেডিক্টেবল এবং খুবই রেপিটেটিভ। সো যদি একটু বুঝে শুনে প্রিপারেশন নেওয়া যায়, যেহেতু সময় খুব কম থাকে, বুঝে শুনে প্রিপারেশন নেওয়াটা ইম্পর্টেন্ট, বাট ওটা যদি করা যায়, ইটস ইজি যে আপনি 200-র মধ্যে হয়তো 120-30 কমন ফেলে দিতে মানে পারতে পারেন। ডেফিনেটলি ডেফিনেটলি পসিবল এটা। আর যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়া যায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কি কি টাইপের কোশ্চেন বারবার আসে, হুবহু কমন না পড়লেও একই টাইপের কোশ্চেন আসে, তো সেই টপিকগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে গেলে একদমই ইজি, কমন আসে। যাই হোক, আমি কয়েকটা রাইটার্সের নাম বলবো, এই রাইটার্সের বইগুলো এখন আপনাদের জন্য পড়া হচ্ছে। ফরজে আইন, নাম্বার 1। বই নিয়ে আরো কথা হবে, বাট আমি একটু বলে যাচ্ছি জাস্ট অফ। নাম্বার 1 হচ্ছে ডিসি সার্কিটের জন্য আপনারা একটা বইকে একদম আইডিয়াল ধরবেন, ডিসি প্লাস এসি দুইটার জন্য ভাইয়া। 100টা বই পড়ার দরকার নাই, একটা পড়বেন। এই যে সাদিকু, কই চ্যাট বক্সে একটু কমেন্ট দেখতে চাই। সাদিকুর বই পড়ছেন না? কারা কারা পড়ছেন একটু চ্যাট বক্সে আমাকে একটু রিপ্লাই বা ইয়েস বা ওয়াই লিখে একটু জানান। আচ্ছা, এর মধ্যে আবির ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন যে চুয়েট ইটি থেকে ডিপার্টমেন্টাল আপনার আপনার ইলেকট্রনিক্স 271 এর টেকনিক্যাল গাইডের এক্সাম দিয়েছেন। কোনো সমস্যা নাই ভাইয়া, আমরা ইলেকট্রনিক্স 271 এর সিলেবাসটা একটু দেখবো। আপনি থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ অনেক কিছু কভার হয়ে যাবে, কারণ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে ট্রিপলির অনেকটাই মিল আছে, কয়েকটা জায়গা বাদে অনেকটাই সেম। সো ডেফিনেটলি আমাদের এই 891 কোর্স মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, এর মধ্যে আপনিও পড়ছেন ভাইয়া। ইভেন ইলেকট্রনিক্স এর 305 বা 306 এর কোর্সগুলোও আমাদের সাথে কমন পড়বে। সো টেনশনের কোনো কারণ নাই, আমাদের সাথে থাকলে একই আপনি প্রিপারেশন পাবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে আপনার সার্কিটের জন্য শাহজাহান তপন টাইপের, এইটাই দেখবেন। 2 নাম্বার, মেশিন বা এই টাইপের জিনিসগুলোর জন্য, ট্রান্সফরমার মোটর এগুলোর জন্য আদর্শ বই হচ্ছে আপনার থেরাজা। তার সাথে চ্যাপম্যান দেখবেন, কারণ চ্যাপম্যানের কয়েকটা উদাহরণ মাঝে মধ্যে পরীক্ষায় কমন আসে, ঠিক আছে? নাম্বার 3, যদি ইলেকট্রনিক্স এর বই পড়তে চান, যে ইলেকট্রনিক্স কোত্থেকে পড়বো, ইলেকট্রনিক্স এর জন্য চোখ মুখ বন্ধ করে একটা বই খুব ভালো করে পড়তে পারেন। সেই বইটার নাম বললে অনেকেই হয়তো আমার সাথে অরাজি হবেন, কিন্তু আমি বলবো ভাই আপনি ভি কে মেহতার বইটা একটু ভালো করে পড়েন ভাই। ইলেকট্রনিক্স এর একটা বই আছে মেহতার, ঠিক আছে? আপনার বিশ্বাস করবেন না, 40 বিসিএস এ ক্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিট এবং হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে একটা প্রশ্ন এসেছিল যে হাফ ওয়েভ রেকটিফায়ারের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম,
আপনার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, আইভি ক্যারেক্টারিস্টিক্স এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার জন্য শর্ত কি ডিফাইন করতে বলেছিল। হুবহু ভাইয়া ভিকে মেহতার বইতে সবকিছু আছে। সো ভিকে মেহতার যদি ইলেকট্রনিক্স বইটা ভালো করে দেখতে পারেন অনেকটাই কভার হয়ে যাবে। বাট তারপরও আমাদের ওই শাহজাহান তপনের মতো বয়েল স্টেটের বইটা আমাদেরকে রাখতে হবে, কারণ বিজেটি, মসফেট, ডায়োড এগুলোর জন্য বয়েল স্টেটের বইয়ের উপরে কোনো বই হয় না। বাট ভিকে মেহতার হেল্পও নিতে পারেন, এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসে। নাম্বার 4, পাওয়ার সিস্টেমের জন্য আমি একটা বইয়ের কথা আপনাকে বলবো। অনেকেই হয়তো স্টিভেনসন বা স্টিভেনসন গ্রেঞ্জারের নাম বলবে, বা আরো অনেক বই টই আছে এগুলোর নাম বলবে, বাংলাদেশি রাইটারের দুই একটা বই আছে। বাট আমি ওগুলাতে যাবো না ভাইয়া, আমি বলবো ভাইয়া একজনের সাথে থাকেন, লয়াল থাকেন, ভিকে মেহতা নিয়ে পড়েন। ভিকে মেহতার বইটার পিডিএফ থাকলেই হবে। জাস্ট আপনার সিলেবাস দেখেন পাওয়ার সিস্টেমে কি কি আছে, সিলেবাস দেখে দেখে এই বইয়ের কয়েকটা থিওরি এবং ম্যাথ করেন। মানে এত সুন্দর গুছানো বই আমি আমার মানে যতগুলো বই দেখছি এটা বেস্ট। বাট অ্যালাস বুয়েটে আমাদের কখনোই মেহতার বই পড়ায় নাই, বুয়েটে আমাদের হচ্ছে স্টিভেনসনের বই করাইছে, স্টিভেনসন গ্রেঞ্জারের বই করাইছে, অন্য এক বই থেকে প্রশ্ন দিছে, কিন্তু মেহতা কখনো করায় নাই। বাট মেহতাটা করাইলে কিন্তু আপনার চাকরি প্লাস আপনার বেসিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। কারণ ইন্ডিয়ান রাইটাররা কিন্তু অনেক সুন্দর করে ক্লিয়ার করে বুঝায় লেখে, এটা কিন্তু বিদেশি রাইটারগুলো এতটা ভালো মতো পারে না। তারা তাদের মতো ধুপধাপ করে লেখে, সবসময় কিন্তু ক্লিয়ার হয় না। যেমন দেখেন আপনারা যখন ইঞ্জিনিয়ারিং এ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছেন ক্যালকুলাস, তখন আপনারা কোন বইটা পড়ছেন বলেন তো? হাওয়ার্ড অ্যান্টন নাকি অন্য কোনো একটা বই? অন্য কোনো বইয়ের নামটা আমি বলতেছি না, আপনারা বলেন। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আমরা কি হাওয়ার্ড অ্যান্টন পড়েছিলাম, নাকি বাংলা লেখা কোনো একটা বই পড়েছিলাম ইন্ডিয়ান রাইটারের? সায়েম নামটা একটু চ্যাট বক্সে লিখে দিতে পারো যদি তোমার মনে থাকে। আচ্ছা, আমার একজন যতদূর একটা নাম। মনে পড়ে পুতিনের বই, হ্যাঁ, কমেন্ট করলো একজন, মতিন। একটা আরেকজন ছিল আচ্ছা, হাজরা। হ্যাঁ, হাজরা ছিল ইন্টিগ্রেশনের জন্য, আর মতিন ছিল ডিফারেন্সিয়েশনের জন্য। আর দাস মুখার্জির একটা বই ছিল যেটাও কিন্তু অনেকে ফলো করেছে। সো দেখেন, এই মতিন বাংলা সুন্দর করে ডিফারেন্সিয়েশনটা বুঝাইছে আমাদেরকে, সব ধরনের ইকুয়েশন, কার্ভ সবকিছু বুঝাইছে। হাজরার বইয়ের মতো সহজ মানে ইন্টিগ্রেশন বই আর কোনোটা নাই। অনেকে মুখস্থ করেও পার করে গেছে। বাট যখনই আপনি এই দুইটা বই বাদ দিয়ে হাওয়ার্ড অ্যান্টনে যাবেন, দেখবেন যে ওরে বাবা এত মোটা এত বড় একটা বই, মাথা টাথা আউলায় যাচ্ছে যে এত কঠিন কেন, বা ব্যাখ্যা নাই কেন। সো এই জন্য সহজ ব্যাখ্যা পড়তে হবে। আমি এখানে যে বইয়ের নামগুলো বললাম ভাই, এর মতো সহজ ব্যাখ্যা খুবই কম আছে। ঠিক আছে? তো এই গেল মোটামুটি 4-5টা। 5 নাম্বার আছে পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্স আপনি মেহতার বইটা দেখতে পারেন। ঠিক আছে? আবার আরেকটা বই আছে আমাদের বাংলাদেশি রাইটারের, সায়েম নামটা একটু মনে করিয়ে দাও, মেমোরি আসলে নিজেকে বিট্রে করতেছে। ওই যে নীল রঙের বই, এ দিয়ে নাম রশিদ মনে হয়। স্যারের। হ্যাঁ, রশিদ, রশিদ, সরি, রশিদ স্যারের একটা বই আছে পাওয়ার ইলেকট্রনিক্স এর। এই বইটা একটু দেখতে পারেন, ওই শুধুমাত্র ওই আইজিবিটি, ডায়াক, তারপরে হচ্ছে আপনার এসসিআর, এই ক্যারেক্টারিস্টিক্স। বাট এই জিনিসগুলা মেহতার বইতে কিন্তু আরো সুন্দর করে গুছানো আছে। সো মেহতার বইটা পড়লে পাওয়ার ইলেকট্রনিক্সও কভার হয়ে যাবে। আর বেশি প্রবলেম হইলে অনলাইনে এসসিআর লিখে সার্চ দিবেন, যে ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর, তারপর হচ্ছে ডায়াগ্রাম অফ এসসিআর, বা হচ্ছে আইবি ক্যারেক্টারিস্টিক্স অফ আইজিবিটি। দেখবেন সুন্দর করে আপনাকে ডায়াগ্রাম দিয়ে দিবে, নোট করে ফেলবেন, ওখান থেকে পড়ে ফেলবেন। একদম ইজি ভাইয়া, গুগলটাকে হেল্পে নেন, গুগলের সাহায্য নিবেন। আচ্ছা, 6 নম্বরে আসি কমিউনিকেশন। হ্যাঁ, কমিউনিকেশনে অনেক রকম বই পড়েছি ভাইয়া। আমি লাথির বই পড়েছি, তারপরে হচ্ছে আরেকটা কি যেন বই ছিল, এগুলো পড়েছি। আর আমার কাছে মনে হয়েছে কোনো বইতেই যে টাইপের ম্যাথ বা প্রশ্ন আসে কোনোটাই সাফিসিয়েন্ট না। সো কমিউনিকেশনের জন্য আমার মনে হয় আমাদের একটু গুগলের হেল্প নেওয়া বা টপিক ওয়াইজ প্রিপারেশন নেওয়াটা জরুরি। সো আমরা ইনশাল্লাহ লাথির বইটাও আপনাদেরকে পড়তে বলবো। আর কি কোনো বই আছে সায়েম, একটু বলো তো লাথি ছাড়া? কমিউনিকেশনে আমার মনে হয় যদি কেউ অ্যামপ্লিটিউড মডুলেশন শিখতে চায়, সে সঞ্জয় শর্মার বইটা পড়তে পারে। সঞ্জয় শর্মার বই আচ্ছা। অনেক এক্সাম্পল করে দেওয়া তো, মানে হুম। অনেক ইনটুইটিভ ভাবে করে দেওয়া। ওকে, সঞ্জয় শর্মা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যাম। তো লাথির বইটা, সঞ্জয় শর্মার বইটা এগুলো দেখবো, এবং সাথে আমাদের গুগলের হেল্পও নিতে হবে। এবং ডেফিনেটলি সবগুলোর সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোশ্চেন দেখলে কোশ্চেন সলভ করার পর ওই টাইপের কোশ্চেনগুলো বারবার রিপিট করে, ওইগুলো প্র্যাকটিস করলে আর কিচ্ছু লাগে না, একদমই ডাল ভাত। সো এই হচ্ছে মোটামুটি আমার পার্ট। আমি এখন একটু রিকোয়েস্ট করব, ফয়সাল বা সায়েম যেই শুরু করো, একটু সিলেবাসটা ওদেরকে দেখাও। ভাইয়াপুরা যারা আছেন সবাই একটু সিলেবাসটা দেখুক। আমি যদিও একটা ওভারভিউ দিয়েছি, আমার প্রিপারেশনের কথাও বলেছি, কিন্তু ওভারভিউ দেওয়ার পরে সিলেবাসটা এবং কোশ্চেন অ্যানালাইসিসটা তোমরা দুজন একটু করে দাও। এবং আমাদের কোর্সে কি কি থাকছে, কয়টা ক্লাস, এটা মনে হয় একটু আগে দেখিয়ে ফেলো। তারপরে সিলেবাস এবং কোর্স, সরি, কোশ্চেন অ্যানালাইসিসটা করো। ঠিক আছে? আমি তাহলে এখানেই থামলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাল্লাহ আমাদের সাথে যদি থাকেন দেখা হবে, কথা হবে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা হবে, আড্ডা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সায়েম প্লিজ। অনেক অনেক ধন্যবাদ সাব্বির ভাই।
এই মুহূর্তে আমার মনে হয় ফয়সাল তাহলে একটু সিলেবাস নিয়ে ডিসকাশন করতে পারিস। তো ডিসকাশন শেষ হলে আমি শুধু আমাদের ক্লাসের স্ট্রাকচার এবং সেই ক্লাসের স্ট্রাকচারের পেছনে যে জিনিসটা কাজ করছে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস, সেটা নিয়ে একটু ডিসকাস। সায়েম, ফয়সাল, আমি হ্যাঁ। একটু ইন্টারাপ্ট করি আবার, হ্যাঁ সরি। আমার মনে হ্যাঁ, হয় সিলেবাস এবং আমাদের কোর্সের প্যাটার্ন এবং কোশ্চেন অ্যানালাইসিস একসাথেই করে ফেলো। আহ, মানে সিলেবাসটা আমি অলরেডি অনেকখানি বলেছি, সো এটা 5 মিনিটস মতো আলোচনা করে বা পিডিএফ থেকে একটু দেখিয়ে দিয়ে তুমি আমাদের কোর্স এবং কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাও, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাব্বির ভাই, অবশ্যই। ফয়সাল তাহলে কি আছে, অনলাইনে আছে? ফয়সাল হচ্ছে আমাদের 43তম বিসিএস এ প্রশাসন ক্যারিয়ারে সুপারিশপ্রাপ্ত আরেকজন, এবং যার ব্যাকগ্রাউন্ড বুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো ফয়সালকে আমি অনুরোধ করব সিলেবাসটা দ্রুত একটু আলোচনা করে বা পিডিএফটা শো করে সবাইকে দেখিয়ে নিয়ে আমরা আমাদের কোশ্চেন অ্যানালাইসিস এবং কোর্সের কি কি ম্যাটেরিয়াল থাকছে সেটা আমরা মনে হয় করতে পারি। আচ্ছা ফয়সাল আছে, আমি ফয়সালকে পারমিশন দিচ্ছি। জাস্ট এ মিনিট ফয়সাল ভাইয়া, তুমি একটু ওয়েট করো। আচ্ছা সায়েম, তুমি মনে হয় হোস্ট, ওকে একটু আনমিউট করার অপশন দাও, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমি ক্লিক করছি, দেখি। ওকে কো হোস্ট করে দাও। থ্যাংক ইউ। শিওর ভাই। ফয়সাল, আমি কো হোস্ট করে দিয়েছি। নাও ইউ শুড বি এবল টু আনমিউট। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এখানে শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার জন্য। আসলে ধৈর্য রাখার ক্ষেত্রে সাব্বির ভাইয়ের যে ভূমিকা সেটা আমি খেয়াল করলাম। আমি নিজে পরীক্ষা দিব না, তবু আমি এতক্ষণ ধরে একদম মানে মনোযোগ দিয়ে পুরো সেশনটা শুনলাম। সো ধৈর্য রাখার ক্ষেত্রে যে স্পিকার, তার একটা বড় অবদান থাকে। সো আমি যদি সিলেবাসের কথা বলি, সাব্বির ভাইয়ের পরে আমার বলার স্কোপ অনেক কম, বাট কিছু কথা বললি। সিলেবাসের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা যখন বলি, তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মেজর চারটা পার্ট আসে। একটা হলো ইলেকট্রিক্যাল সার্কিট পার্ট, সেখানে ডিসি এসি সার্কিট থাকবে। আর একটা হলো পাওয়ার, পাওয়ারে মেশিন, পাওয়ার সিস্টেম পার্টটা থাকবে। এরপর থাকবে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সে বেসিক ইলেকট্রনিক্স, ডায়োড, বিজেটি, মসফেট, এগুলো থাকবে। পাশাপাশি পাওয়ার ইলেকট্রনিক্স টাচ করবে, এবং বিসিএস এ পাওয়ার ইলেকট্রনিক্স এর বড় একটা অংশই টাচ করে। সেখানে ব্যাখ্যামূলক কোশ্চেনই বেশি থাকে। তারপর যাবে ফয়সাল, কমিউনিকেট। ইন্টারাপ্ট করবো কথার মধ্যে? শিওর শিওর। আচ্ছা, আমি একটা কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিসও করে রেখেছিলাম যে কোন হুম কোন হুম টপিক থেকে কি কোশ্চেন আছে। তো যতক্ষণ তুই কথা বলতেছিস আমি তাহলে একটু স্ক্রিনে সেটা একটু শেয়ার করে রাখলাম, তাহলে মানুষ তোর কথাগুলো শুনলো আর স্ক্রিনে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিসটাও দেখতে পারবে। হুম হুম। ওই ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমি বেশি কথা বলবো না, যেহেতু মানে কোশ্চেন অ্যানালাইসিস সহ কোন বই পড়তে হবে সিলেবাসকে, এটার পুরো ওভারভিউ অলরেডি সবাই পেয়ে গেছে। তাই এখানে বেশি কথা বলার আর খুব বেশি অপেক্ষা রাখে না, বরং আমাদের কোর্স নিয়ে কথাবার্তা তুই বললে সেটাই বেটার হবে। বাট এজ এ পার্টনার আমি জাস্ট আমার অংশটাই কিছু বলবো আর কি। হুম, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখানে ডিসি আর এসি সার্কিটের জন্য সাব্বির ভাই যেটা বললো সেটা একদম ফলো করতে হবে। সাদিকুর বই, এবং সাদিকুর বই থেকে যে মিডিয়াম লেভেলের যে ম্যাথ গুলো আছে, অনেক বড় না আবার একদম ছোট না, ওই ম্যাথ গুলো বেশি টাচ করে। খুব কঠিন ম্যাথ গুলো একদম সাদিকুর বইয়ের এক্সাম্পল গুলো হুবহু তুলে দিবে। আমার বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস থেকে, তো আমি যখন পরীক্ষা দিয়েছি 43 44 দুইবার দিয়েছি, আমার এসেছে। এবং আমার আগের বছরের প্রশ্নগুলো যখন আমি অ্যানালাইসিস করতাম, কোশ্চেন সলভ করতাম, তখন আমি দেখতাম হুবহু এক্সাম্পল গুলো তুলে দেয়া সাদিকুর বইয়ের। তাই এই বইটা হুবহু যদি কেউ ফলো করে, মোটামুটি ফলো করলেও আমার মনে হয় ডিসিএসসি সার্কিটে কোনো কিছু আনকমন থাকার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা ফয়সাল, একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ থ্যাংক ইউ ফয়সাল। এই যে সাদিকুর বইয়ের কথাটা বললো ফয়সাল, এখানে হচ্ছে আমি 45তম বিসিএস এ একটু আগে কোশ্চেনটা শেয়ার করলাম, আপনাদেরকে দেখিয়েছি। সেখানে থিভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট একটা এসেছিল কিন্তু এসি সার্কিট থেকে। এইটা কিন্তু একদম হুবহু, একদম হুবহু হচ্ছে আপনার আলেকজান্ডার সাদিকুর যে বইটা আছে সেটার উদাহরণের একটা মানে ওই রকম টাইপের, একদম সেম টাইপের। সো জাস্ট উদাহরণগুলো এবং নর্মাল ছোট ছোট ম্যাথগুলো করলে আর বেশি কিছু দরকার হবে না। থ্যাংক ইউ ফয়সাল, প্লিজ কন্টিনিউ। ওকে,
সো আমি বিগত যে কোশ্চেন গুলো দেখেছি, 43-44 পরীক্ষা নিজেই দিয়েছি। এর আগের প্রশ্নগুলো যখন দেখেছি আমি দেখেছি এগুলো এক্সাম্পলেই ছিল। আলেকজান্ডার সাদিকুর বইতে এটা এক্সাম্পলেই ছিল। ইভেন এসি সার্কিটের ম্যাথ গুলো এক্সাম্পলে ছিল। শুধু তাই না, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রেও আমি দেখেছি ওপেম্প এর ম্যাথ গুলো সরাসরি সাদিকুর বইয়ের এক্সাম্পলে ছিল। সো সাদিকুর বইয়ের যে যে পার্টগুলো বিসিএস এর সাথে সঙ্গতিপূর্ণ সিলেবাসে আছে, সেই পার্টগুলো সাদিকুর এক্সাম্পল গুলো মধ্যে যেগুলো খুব বড় না, মোটামুটি মিড লেভেলের অথবা ছোটগুলো সহ সবগুলো করে যাওয়াটাই বেটার আমার মনে হয়। করে যেতে হবে, কারণ আগের প্রশ্নগুলোতে থিওরি বেশি থাকতো, এখন থিওরির পাশাপাশি যথেষ্ট পরিমাণ ম্যাথ থাকে। সো ম্যাথ গুলো যদি আপনি কারেক্ট করতে পারেন, সো আপনি একটা মানে হ্যান্ডসাম মার্ক এমনিতেই চলে আসতেছে। সো সাদিকুর বইটা সাথে বিসিএস এর যে সিলেবাস সঙ্গতিপূর্ণ, আমি ডিসি সার্কিট বললাম, এসি সার্কিট বললাম, পাশাপাশি ইলেকট্রনিক্স এর ওপেম্পের পার্টটা সাদিকুর বই থেকে হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা সার্কিটের পর যদি মেশিনের কথা বলি, মেশিনের দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরি পার্ট, একটা হচ্ছে ম্যাথ পার্ট। থিওরি পার্টটা চ্যাপম্যানের বইতে আমার মনে হয় একটু ভালো লেখা আছে, এবং চ্যাপম্যানের বই থেকে গোছানো কিছু তথ্য পাওয়া যায় থিওরি পার্টটা। তবে ম্যাথের পার্টের জন্য অবশ্যই থেরাজার বই লাগবে। থেরাজার বইয়ের খুব সুন্দর করে অনেক অনেক এক্সাম্পল দেওয়া আছে, এবং থেরাজার বইয়ের এক্সাম্পল গুলো করলে আপনার হুবহু কমন পাবেন। হুবহু কমন পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমার এক্সপিরিয়েন্স তাই বলে যে থেরাজার বই থেকে হুবহু কমন পাওয়া যায় ম্যাথ গুলো, মেশিনের ম্যাথ গুলো। এছাড়া থিওরি পার্টের জন্য আমার মনে হয় চ্যাপম্যানের বইটা একটু ভালো হবে। আর বিসিএস এ মেশিনের পার্ট থেকে যথেষ্ট পরিমাণে থিওরি থাকে, ম্যাথও থাকে। আগে থিওরি বেশি থাকতো, তবে 43তমতে আমার এক্সপিরিয়েন্স বলে যে 43তমতে ম্যাথ বেশি ছিল, হঠাৎ করে ম্যাথ বেশি ছিল। এবং আমার পরিচিত কয়েকজন ভাই বুয়েটের বাইরের, ওনারা থিওরির উপর প্রিপারেশন নিয়ে যাওয়াতে ওনারা হঠাৎ করেই এই 43তম রিটেনে খারাপ করে ফেলে। তো আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি তো অন্যান্য যে চাকরিগুলো আছে, ট্রিপলি চাকরিগুলো, সেগুলোর জন্য যখন প্রিপারেশন নিতাম তখন থেরাজার বইটা খুব ভালো করে করতাম, একদম মুখস্থের মতো হয়ে গিয়েছিল। তাই আমার আবার ওই ম্যাথ পার্ট গুলো খুব ভালো হয়েছিল। এটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর কি। মেশিনের পার্টটার ম্যাথ তাহলে থেরাজার বইটা ফলো করবেন, আর থিওরি পার্টটার জন্য আমার মনে হয় চ্যাপম্যানের বই একটু ভালো হবে, তবে থেরাজাতেও ভালো থিওরি আছে। আচ্ছা, এরপর পাওয়ার পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য সাব্বির ভাই যে বইটার কথা বললো মেহতার বই, ইলেকট্রনিক্স পুরো পার্টটাই আসলে মেহতার বইতে খুব ইজি করে লেখা আছে আমি যতটুকু দেখলাম। এইটার তথ্য আমরা অনেকে জানি না, কারণ ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রনিক্স বলতে স্যাদ্রাই স্মিথ পড়ানো হয়। সো আমরা বিকে মেহতার যে ইলেকট্রনিক্স বই আছে এটাও অনেকে জানি না। মেহতার বইতে ইলেকট্রনিক্স এর পার্টগুলো অনেক ইজি করে দেওয়া আছে, এবং খুব শর্টে শর্টে সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। সাবির ভাই যেটা বললো যে ওখান থেকে হুবহু কমন পাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। সো মেহতার বইটাকে আপনারা বিসিএস এর জন্য প্রায়োরিটি দিতে পারেন ইলেকট্রনিক্সে। পুরো ইলেকট্রনিক্স এর জন্য দিতে পারেন, একদম ডায়োড, বিজেটি, মসফেট থেকে শুরু করে পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্সে হারুনুর রশিদ স্যারের যে বইটা আছে ওটাও ভালো, তবে মেহতার বইটা আপনারা সাথে রাখবেন। আর বাকিগুলো পিডিএফ কালেক্ট করে রাখতে পারেন, আমরা প্রয়োজনে আমরা পিডিএফ শেয়ার করব, সমস্যা নেই। আচ্ছা, ইলেকট্রনিক্স এর পর যদি আমরা পাওয়ার সিস্টেমের কথা বলি, পাওয়ার সিস্টেমে ওয়ান এন্ড অনলি মেহতার বই, এর ছাড়া আর বাইরে কিছু লাগবেই না। মেহতার বই থেকে যে ট্রান্সমিশন লাইন বলেন অথবা ফল্টের যে ম্যাথ গুলো আছে সেগুলো হুবহু কমন পাবেন। জাস্ট সর্বোচ্চ এটা হতে পারে যে ডাটাটা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, তবে ম্যাথের ভিন্নতা থাকবে না। এবং খুব সুন্দর করে ওখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এক্সারসাইজও করা লাগবে না, শুধু এক্সাম্পল গুলো করলেই আপনি শুধু বিসিএস না, আমার মনে হয় যে কোনো পাওয়ার পাওয়ার সেক্টর যে কোনো চাকরি আপনার প্রিপারেশন হয়ে যাবে শুধু মেহতার বইটা খুব ভালো মতো করলে। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রে অলরেডি সাবির ভাই তথ্যটা বলেছে যে একদম 100% ফলো করলে, যেটা ফলো করলে আমি সব কমন পাবো এরকম নেই। তবে আমি কমিউনিকেশনের পার্টগুলো, মডুলেশনের পার্টগুলো আমার কাছে বুয়েটের স্যারদের স্লাইডই খুব ভালো লাগতো। আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য বুয়েটের স্যারদের স্লাইড গুলো ফলো করতাম। আমি যেমন বুয়েটের ফরহাদ স্যারের স্লাইডটা আমি সবসময় ফলো করতাম, আমার কাছে স্যারের স্লাইড খুব ভালো লাগতো। আমার কাছে ভাই তো অলরেডি বইয়ের কথা বললো, পাশাপাশি মাহমুদুর রহমান সাইমও বইয়ের কথা বললো, আপনারা সেটা শুনেছেন। সো স্যারদের স্লাইড গুলো যদি কোনোভাবে কালেক্ট করা যায়, আমরা যদি করতে পারি, অথবা
যদি শেয়ার করতে পারে আমার মনে হয় সেটাও কাজে দিবে। খুব সহজ করে মডুলেশনের পার্টগুলো লিখা। এছাড়া যে স্যাম্পলিং এর পার্টগুলো আছে সেগুলো সব বইতেই ভালো আছে আমার মনে হয়। সেই পার্টগুলো নিয়ে খুব বেশি সমস্যা হবে না, বরং অ্যানালগ সিগন্যাল নিয়ে যেখানে মডুলেশনের পার্টগুলো বেশি আলোচনা করা হয় সেগুলো নিয়ে অনেকের সমস্যা হয়, এবং পর্যাপ্ত পরিমাণ এক্সাম্পল কোনো বইতেই না থাকায় হঠাৎ করে একটা ম্যাথ আসলে সেটা করা একটু কঠিন হয়ে যায়। এছাড়া থিওরি গুলো খুব ভালোভাবে অনেক বইতে নাই, যে একটা যেন গোছানো হয়। তাই আমাদের কোর্সে আমাদের চেষ্টা থাকবে যেন এগুলো আমরা গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, এবং আমাদের লেকচার যে হ্যান্ডনোট থাকবে সেগুলো যেন আপনারা পড়ে গেলে মোটামুটি কমন পেয়ে থিওরি প্লাস ম্যাথ গুলো আপনারা কারেক্ট করতে পারেন। এছাড়া রেফারেন্স বই আমরা আরো আলোচনা করব আমাদের ক্লাসে ইনশাআল্লাহ। সো ওভারঅল ওভারভিউ এটাই, ক্লাসগুলো আপনারা দেখবেন। আর বিবিধ কিছু পার্ট থাকে যেমন ডিএলডি থেকে প্রায় কোশ্চেন চলে আসে। এছাড়াও পাওয়ার ইলেকট্রনিক্স থেকে তো আসেই, সেটা তো আর বলার মতো না, সেটা তো বিবিধে পড়বেও না। কন্ট্রোল সিস্টেম থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে। সো সো বিবিধ একটা ক্লাস আমাদের রাখতেই হবে, যেগুলো হচ্ছে মেজর পার্টের বাইরেও আমরা কিছু কিছু অন্যান্য টপিক থেকে অল্প কিছু টপিক নিয়ে আমরা জাস্ট আলোচনা করে দিব আপনারা। তবে অবভিয়াসলি আপনারা সব কমন পাওয়ারও দরকার নাই, আপনারা 150 to 160 যদি খুব ভালো মতো কারেক্ট করতে পারেন আপনারা একটা হ্যান্ডসাম নাম্বার পাবেন। তবে আমার মনে হয় যে ম্যাথ পার্ট গুলো থাকে, সার্কিট পার্ট প্লাস ম্যাথ পার্ট, ওগুলো যদি আপনারা একদম ফুলি কারেক্ট করতে পারেন তাহলে খুব ভালো একটা মার্ক পাবেন। 43, 44, 45-এ আমার কোশ্চেন গুলো দেখে যা মনে হচ্ছে যে ম্যাথ পার্টেই 50% মার্ক চলে আসতেছে। পাশাপাশি থিওরি থেকে কিছু মার্ক তো আপনার আসবেই, এমন তো না যে আসবে না। সো ম্যাথ পার্ট গুলোর দিকে যদি আপনি খুব ভালোভাবে মনোযোগ দেন আপনার একটা হ্যান্ডসাম মার্ক এমনিতেই চলে আসবে। আরেকটা কথা যেটা হচ্ছে 43তম বিসিএস এর ভাইবা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে একটা টেকনিক্যাল ক্যাডারের সবাই, যেমন ট্রিপলি সবাই একদিনে ভাইবা দিচ্ছে, সিএসসির সবাই একদিনে ভাইবা দিচ্ছে। সো আমাদের এটা কিন্তু অনেক হেল্প করেছে আমার মনে হয়। অনেকের দ্বিমত থাকতে পারে, তবে আমার মনে হয় এটা হেল্প করেছে। যেমন আমি আমার ভাইবা অভিজ্ঞতা যদি শেয়ার করি, আমার দিনে সবাই ট্রিপলির ছিল। ফলে বোর্ডের চেয়ারম্যান যিনি ছিলেন উনি ছাড়া বাকি দুইজন এক্সটার্নাল ছিল ট্রিপলির। ফলে দেখা গিয়েছে যে আমার সাবজেক্টিভ কোশ্চেন অনেক বেশি ছিল, প্রায় 80% সাবজেক্টিভ কোশ্চেন ছিল। সো আমি যেহেতু আগে অনেক গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়েছি ট্রিপলি রিলেটেড এবং অনেক ভাইবা দিয়েছি, সেক্ষেত্রে আমার ভাইবাটা ভালো হওয়া অনেক ইজি ছিল। এই হেল্পটা আপনারা কিন্তু পাবেন। সো ট্রিপলিতে আপনারা একটা হেলাফেলা করে যদি অযথা ফেল করেন তাহলে ভাইভাতে এটা ইফেক্ট পড়বে। এক তো আপনি কেন আপনার টেকনিক্যাল সাবজেক্টে ফেল করলেন, দ্বিতীয়ত জেনারেল ভাইভা দিতে হবে। আগে এই সিস্টেমটা ছিল না যে টেকনিক্যাল একটা সাবজেক্টে সবাই একদিনে ভাইভা দিবে, এরকম সিস্টেমটা ছিল না। ফলে দেখা যেত যে এক্সটার্নাল ট্রিপলি নাও থাকতে পারতো, কিন্তু 43 থেকে এই সিস্টেমটা চালু হয়েছে। সো আপনি যদি টেকনিক্যাল পাস করেন আপনার টেকনিক্যালের ভাইভায় এক্সটার্নাল দুইজন থাকবেন, টেকনিক্যাল একদম ট্রিপলি সাবজেক্টেরই থাকবে দুইজন। সো দেখা যাবে যে আপনার টেকনিক্যাল রিলেটেড অনেক কোশ্চেন আসবে। এছাড়া আপনারা যারা জবে আছেন, বর্তমান যে জবে আছেন ওই রিলেটেড অনেক কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা দেওয়াটা অনেক ইজি হবে। তবে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো না পারলেও একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, তবে আপনার প্রিপারেশনটা অনেক বেশি সহজ হবে আমার মনে হয়। সো টেকনিক্যালি অবভিয়াসলি আপনারা খুব ভালো মতো ফোকাস করবেন। জেনারেলে তো অবভিয়াসলি করবেন, সবারই তো মেইন টার্গেটটা আসলে জেনারেলের দিকে একটু বেশি থাকে, সেটা ডিনাই করার কোনো সুযোগ নাই। তবে যেহেতু টেকনিক্যাল আপনি চয়েসে দিয়েছেন, অনেকগুলো ক্যাডার এবার সুযোগ আছে। পাশাপাশি আপনি ভাই ভাই কিছু হেল্প অবভিয়াসলি পাবেন, যেহেতু আপনার টেকনিক্যালে বেশি ফোকাস করা হবে ভাইভাতে। সো এই বিভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে আপনি আমার মনে হয় যে টেকনিক্যালের দিকে আপনি ফোকাস করতে পারেন। একটা নির্দিষ্ট টাইম আপনার টেকনিক্যালের দিকেও রাখতে পারেন যেন অ্যাটলিস্ট আপনি ফেল না করেন, 50% মার্ক আপনি অ্যাচিভ করে আসতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি মাহমুদুর রহমান সাইমকে পরবর্তী আলোচনার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ ফয়সাল, বিশেষ করে একদম শেষ পর্যায়ে যে ডিসকাশনটা হলো ভাইভা রিলেটেড। আমি আসলে এটার সাথে মানে কি বলবো যে খুবই খুবই সহমত পোষণ করি বা একমত পোষণ করি। 43 বিসিএস থেকে আমরা দেখতেছি যে মেকানিক্যালে সবাইকে একদিন ডাকে, ইলেকট্রিক্যালে সবাইকে একদিন ডাকে। মানে আল্লাহর কাছে অশেষ রহমত যে আমার টেকনিক্যাল প্রিপারেশনটা একটু স্ট্রং ছিল, যে কারণে আমি টেকনিক্যাল প্রশ্নগুলো উত্তরে দিতে পারছি। যেমন আমি যে বোর্ডে ভাইভা দিয়েছিলাম নাজমাল খানম স্যারের বোর্ডে,
তো বোর্ডে তো তিনজন মেম্বার থাকে, তিনজন মেম্বারের মধ্যে একজন মেম্বার ছিলেন সরাসরি ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেড স্যার। তো আমার প্রায় 17-18 মিনিটের ভাইবার মধ্যে 6-7 মিনিট উনি একাই কথা বলেছেন। সো এটা মানে কি বলবো, যে খুবই দরকারি একটা রিয়েলিটি চেক। তো যতক্ষণ ফয়সাল কথা বলতেছিল ওর কথা অনুযায়ী আমি আস্তে আস্তে স্ক্রিনটা স্ক্রল করেছিলাম এবং কিছু কোশ্চেন প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছি। আমরা আসলে কোর্সের জন্য যখন কোশ্চেন অ্যানালাইসিস করতে যাই তখন আমরা এরকম একটা ট্রেন্ড দেখেছি যে কোন কোন টপিক থেকে কি কি আসে। সব টপিক তো আর ইকুয়ালি ইম্পর্টেন্ট না, সাম টপিকস আর মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। যেমন আপনারা দেখবেন যে এসি মানে ডিসির চেয়ে এসিতে প্রশ্ন আসে বেশি, ঠিক না? আমি জাস্ট একটু মার্ক করলাম ডিসির চেয়ে এসিতে প্রশ্ন আসে বেশি। আবার হচ্ছে আমি মনে করি এসিতে যে কয়টা প্রশ্ন আসে তার চেয়ে বেশি প্রশ্ন আসে আবার মেশিন থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে যেটা ফয়সাল বলেছে যে মেশিনের প্রশ্নগুলো অনেক বেশি কমন, থিওরিটিক্যাল হোক ম্যাথ হোক অনেক বেশি কমন। বিশেষ করে ট্রান্সফরমারের একটা অঙ্ক আছে, প্যারালাল ট্রান্সফরমার করে লোড শেয়ারিং, মেহতার এক, মেহতা না সরি থেরেজার বইয়ের এক অঙ্ক মনে হয় আমি 4-5 বার আসতে দেখছি। আর সবশেষে যদি আমি নিচে যাই, আমি মানে প্রোটেকশন আর পাওয়ার সিস্টেম, এই প্রোটেকশন আর পাওয়ার সিস্টেম এটাকে কোনো কথাই বললাম না। এটা মনে হয় যেন ইউরোপের বুকে এক টুকরো বাংলাদেশ, ওর জনসংখ্যার ঘনত্ব এত বেশি। বিশেষ করে কমিউনিকেশন যদি দেখেন প্রশ্নের কোনো অভাব নেই। সো বেসড অন দিস অ্যানালিসিস আমরা কিভাবে কোর্সটা সাজাইছি সেটা আমি একটু দেখাই, কারণ আমার মনে হয় কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা সাব্বির ভাই আলোচনা করেছেন। সিলেবাসের একটা ব্রেকডাউন ফয়সাল দিয়েছেন। দ্য লাস্ট থিং রিমেইনিং ইজ ডিসকাশন অন হাউ দ্য কোর্স উইল বি কন্ডাক্টেড। তো আমি একটু একটু এই সিটে চলে আসলাম। আমরা মোটামুটি ভাবে 15টা লেকচার প্ল্যান করেছি। আজকে বলা যায় আমাদের লেকচার 1, যেখানে আমাদের ওরিয়েন্টেশন এবং কোশ্চেন অ্যানালাইসিস চলছে। তো আপনাদের সাথে আমি এখন এক্সেলে যে জিনিসগুলো শেয়ার করছি সেই জিনিসগুলো আমার স্লাইডে অ্যাড করে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আপনারা কোনো কিছুই মিস করতেছেন না, কোশ্চেন অ্যানালিসিস পার্টটাও আপনাদের কাছে থাকবে, ডোন্ট ওয়ারি। লেকচার 2 যেখান থেকে আমাদের সিরিয়াস বিজনেস শুরু, অর্থাৎ আমাদের লেখাপড়া শুরু, লেকচার 2-তে আমরা চেষ্টা করব ডিসি সার্কিট কভার করার। ডিসি সার্কিটে আমরা দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে সার্কিট থিওরেম এবং আরেকটা হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিটস। তো আমরা দেখেছি যে ডিসি সার্কিটে বিগত বছরে প্রায় 14টার মতো প্রশ্ন এসেছে। আমরা 35 থেকে 44 পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস করেছি। 45টা আমরা অ্যানালাইসিস অন্তর্ভুক্ত করিনি, কারণ 45-এ যেহেতু কোনো চয়েস ছিল না, কোশ্চেন সংখ্যা কম ছিল। এটা একটা ইউনিক কেস, তাই এটা আমাদের অ্যানালাইসিসের মধ্যে ইনক্লুডেড না। বাট 35 থেকে যদি 44 পর্যন্ত দেখি, টোটাল 14টা কোশ্চেন ডিসি সার্কিটে। আপনারা এইচ নাম্বার কলামটা যদি দেখেন ব্রেকডাউন, সার্কিট থিওরেম থেকে এসেছে 12টা কোশ্চেন এবং ফার্স্ট অর্ডার সার্কিট থেকে এসেছে 2টা কোশ্চেন, এভাবে টোটাল 14টা কোশ্চেন। বুক লিস্টে আমি নাম রেখেছি সাদিকুর বইয়ের। এরপরে আমাদের লেকচার 3 হবে এসি সার্কিট। এসি সার্কিটে আমাদের হিসাবে তিনটা জিনিস অবশ্যই পড়তে হবে, একটা হচ্ছে সার্কিট থিওরেম, একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, আর একটা হচ্ছে থ্রি ফেজ পাওয়ার। তা আমি যখন কোশ্চেন অ্যানালিসিস দেখাচ্ছিলাম আমি আপনাদের বলেছি যে ডিসি সার্কিটের চেয়ে কিন্তু এসি সার্কিটের প্রশ্ন আসে বেশি। এবং আমার কথার প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন যে 14টা কোশ্চেন ডিসি সার্কিট থেকে, কিন্তু 23টা কোশ্চেন হচ্ছে এসি সার্কিট থেকে। 23টার মধ্যে 9টা এসছে সার্কিট থিওরেম পিএফআই থেকে একটা, আর 13টা এসছে থ্রি ফেজ পাওয়ার থেকে। থ্রি ফেজ পাওয়ার থেকে আমি দেখেছি যে সাদিকুর বইয়ের একটা থ্রি ফেজ পাওয়ারের এক্সাম্পল মনে হয় 2বার না 3বার এসছে। এক্সাম্পলের বেশি বাইরে আসলে স্যাররা যান না। এরপর হচ্ছে আমরা ইলেকট্রনিক্সে ফোকাস করব। ইলেকট্রনিক্স আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডায়োড এবং অপ অ্যাম্প এবং আরেকটা হচ্ছে বিজেটি ও মসফেট। আমাদের মনে হয় 4টা টপিক যদি পড়ি আমাদের ইলেকট্রনিক্স কাভার হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রনিক্স 1 এবং 2 এই দুটো সাবজেক্ট যখন আমরা, এই দুটো ক্লাস যখন আমরা করাবো তখন আপনাদের টোটাল 16 যোগ 16 অর্থাৎ 32টা প্রিভিয়াস কোয়েশ্চেনের প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। আমি 3টা বইয়ের নাম লিখেছি, মাইক্রো ইলেকট্রনিক সার্কিট সেদ্রার বই, বয়েলস্টাডের বই এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য ব্রাউনের বই। তো আজকে ডিসকাশনটা শুনে মনে হলো যে এখানে ইলেকট্রনিক্স এর জন্য অবশ্যই অবশ্যই বিকে মেহতার বইটাও ইনক্লুড করা উচিত। ঠিক আছে। তো ইলেকট্রনিক্স 1 এবং 2 শেষ করে আমাদের উপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা দেখবো কে ম্যাপ, সব, পজ, সিমস। মজার ব্যাপার হচ্ছে 43তম বিসিএস এ হয়তো আমি লাকি ছিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে একদম কাঁচা 20 মার্ক পেয়ে গিয়েছিলাম। কেএমএফ এবং তার সব পজ ইমপ্লিমেন্ট নিয়ে এসেছিল। এরপরে যাব আমরা হচ্ছে ট্রান্সফরমারে। এখান থেকে আমার মনে হয় টপিক গুলা একটু কঠিন হওয়া শুরু করে। ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রনিক্স 1 টু ডিজিটাল ইলেকট্রনিক্স, এই প্রশ্ন আমি কখনোই ছাড়ি নাই।
আমি দুইবারই পরীক্ষা দিচ্ছি, 43 44, দুইবারই আমি পারছি, মানে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নগুলো সহজ। কিন্তু মেশিনে গিয়ে প্রশ্নগুলো একটু কঠিন হওয়া শুরু করে। একটু কঠিন কেন হওয়া শুরু করে? একটা কারণ তো ফয়সাল বলছে, যে 43 BCS এ স্যাররা মেশিনে একটা চমক দেখান, সেটা হচ্ছে আগে যেটা থিওরি ডমিনেটেড ছিল, এখন সেটা ম্যাথ ডমিনেটেড হওয়া শুরু করে। এবং এই ম্যাথ এমন ছিল, যদি 3টা বা 4টা ম্যাথ আসতো, ধরি 4টা ম্যাথ আসলো, এর মধ্যে 2টা হয় রিপিট, 2টা হয় ইউনিট, নতুন। নতুন গুলা পারা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গাটা আপনাদের একটু জোর দিতে হবে, এবং এই জন্য আমরা মেশিনে ঢালাওভাবে মেশিনের উপর ক্লাস না রেখে আমরা শুধু ট্রান্সফরমারের উপর একটা ক্লাস রেখেছি। এখানে ট্রান্সফরমার টেস্টের ম্যাথ করাবো, টিপিক্যাল কিছু ম্যাথ করাবো, প্যারালাল অপারেশনের ম্যাথ করাবো। সিনক্রোনাস এবং ডিসি মেশিনের উপর একটা সিঙ্গেল ক্লাস রেখেছি, যেখানে আমরা দেখেছি যে 16টা কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। ইন্ডাকশন মোটরের উপর আমরা 12টা ক্লাস রেখে, সরি, একটা ক্লাস রেখেছি, দেখেছি যে 12টা কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার। একটু বলে রাখা ভালো, ইন্ডাকশন মোটরে আমার মনে হয় থিওরি পার্টটা অনেক বেশি আসে। যেমন ইন্ডাকশন মোটরের শর্ট সার্কিট, ওপেন সার্কিট টেস্ট, আমার মনে হয় এই টেস্ট বহুবার আমি নিজে দেখছি আসছে। তারপর হচ্ছে ইন্ডাকশন মোটর থেকে একটা খুব কমন প্রশ্ন আসে, যে একটা পলিফেজ ইন্ডাকশন মোটর কেন কখনোই সিনক্রোনাস স্পিডে মুভ করতে পারে না। ইন্ডাকশন মোটরের আরেকটা খুবই কমন প্রশ্ন হচ্ছে, যে একটা ইন্ডাকশন মোটর স্টার্ট করার জন্য কেন আলাদা স্টার্টিং সার্কিট দরকার হয়। এবং তার সাথে লেজ লাগিয়ে একটা প্রশ্ন আসে, যে ওয়াই ডেল্টা প্রশ্ন, কি যেন, ওয়াই ডেল্টা স্টার্টার সম্পর্কে লিখো। তো থিওরি ডমিনেটেড, বাট আমরা পুরো একটা ক্লাস ডেডিকেটেড করছি ইন্ডাকশন মোটরের জন্য। আমার মেশিন পার্টও শেষ, এখন কিন্তু আমি চলে যাচ্ছি এই লেকচার 10 থেকে 15, এটা হচ্ছে আমার পার্ট বি। পার্ট বিটা শুরুই হয়েছে পাওয়ার সিস্টেম দিয়ে। পাওয়ার সিস্টেমের ভিতরে আছে ভ্যারিয়েবল লোডস, ট্রান্সমিশন লাইনস এন্ড ফল্টস। প্রিভিয়াস ইয়ারে আমরা এখান থেকে 18টা কোশ্চেন আসতে দেখেছি, এবং ভ্যারিয়েবল লোড থেকে প্রশ্ন বরং কমই আসে, মাত্র 3টা প্রশ্ন আসে, কিন্তু ট্রান্সমিশন লাইন থেকে আসতে দেখেছি 8টা, রিসেন্টলি বেশি আসছে। সাব্বির ভাইদের সময় আবার ফল্ট থেকে প্রশ্ন বেশি আসতো, একেবারে শর্ট নোটস আকারে বলে দিত যে লাইন টু লাইন ফল্ট এক্সপ্লেন করো, লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট এক্সপ্লেন করো, পাওয়ার সিস্টেমে কেন ফল্ট হয়, ফল্ট ক্লিয়ারিং কিভাবে করতে হয় এক্সপ্লেন করো। ওকে, 11 নম্বর লেকচার হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম আমরা সাব টপিকে ভাগ করিনি, আগাগোড়া যদি অ্যানালাইসিস করি পাওয়ার সিস্টেম থেকে আমরা 14টা প্রশ্ন আসতে দেখেছি। লেকচার নাম্বার 12 হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন, এবং আমার মনে হয়, যদি আমি, এভাবে বলা উচিত না, আমরা যতগুলো ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো আপনার কাজে লাগবে, কিন্তু যদি বলি কোনটা সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে 20 নাম্বার লেকচার। আমি একটু এটা অন্য কোনো একটা কালারে মার্ক করে দিই। তো আমার মনে হয় এখানে আমার সাথে ফয়সালও এগ্রি করবে। আপনারা যখন, মানে বিসিএস তো আর একমাত্র জব না, আপনারা নিশ্চয়ই এটা ছাড়া আরো টেকনিক্যাল জবের জন্য অ্যাপ্লাই করবেন, তাই না? এই প্রোটেকশন এমন একটা টপিক, আপনি যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে আপনি ভাইবা দিতে যান, প্রোটেকশন থেকে আপনাকে কোনো না কোনো প্রশ্ন করবেই। আমি আবার রিপিট করি, প্রোটেকশন থেকে আপনাকে কোনো না কোনো প্রশ্ন করবে। যেমন আমি হচ্ছে এখন যেখানে চাকরি করছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, এটা ছাড়াও আমি আশুগঞ্জে ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল, সেখানে আমার পুরো ভাইবা ছিল শুধু প্রোটেকশন রিলেটেড। ট্রান্সফরমারের মেইনটেনেন্স কিভাবে হয়, ট্রান্সফরমারের মেইনটেনেন্স কি ধরনের, ট্রান্সফরমারের মেইনটেনেন্স কেন কম লাগে, জেনারেটরের মেইনটেনেন্স কেন বেশি লাগে, ডিফারেন্সিয়াল প্রোটেকশন কি, টাইম প্রোটেকশন কি, ট্রান্সফরমারের বুক হোলস রিলে কিভাবে কাজ করে, সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, ফিউজ কিভাবে কাজ করে, ট্রিপিং সার্কিট কিভাবে কাজ করে, ইনসুলেটিং পিন কি, মানে প্রশ্নের আর শেষ নেই, ঠিক আছে? তো আমি বলবো যে 15টা ক্লাসের মধ্যে এটা এমন একটা ক্লাস, এটা আপনার বিসিএস এর বাইরে অনেক অনেক কাজে লাগে। শুধু যে একটা রিটেন পরীক্ষা দিচ্ছেন তাই না, রিটেন পরীক্ষার বাদেও এটা অনেক 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 কাজে লাগবে। নন বিসিএস যে কোনো পরীক্ষার ভাইভায় যান, সেখানে কাজে লাগবে। বিসিএস এর ভাইভায় যান, এখন তো বললাম যে ইলেকট্রিক্যালের যেদিন ভাইবা হয় সেদিন হচ্ছে ইলেকট্রিক্যালের কোনো একজন টেকনিক্যাল এক্সপার্ট স্যার থাকেন, প্রোটেকশন থেকে প্রশ্ন আসবে। থ্যাঙ্কফুলি প্রোটেকশনের যে 20টা প্রশ্ন আমি আসতে দেখেছি, তার উপর আমার একটা নোট প্রিপেয়ার করা আছে। নোট বলতে বেশি কিছু না, আমি শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলোর অ্যান্সার কম্পাইল করেছি, এবং এটা আমরা ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করবো। শেষ দিকে আমরা রেখেছি কমিউনিকেশন, কারণ মানে কমিউনিকেশনটা শেষ দিকে রাখার কারণ হচ্ছে, কমিউনিকেশন থেকে শুধু যে ম্যাথ বা থিওরি আসে তা না, কমিউনিকেশন থেকে প্রচুর পরিমাণে শর্ট নোট আসে। অর্থাৎ লেকচার 13 14 15 তিনটা একই সূত্রে গাঁথা।
যেমন শর্ট নোটে ধরেন আসে হ্যান্ড অফ টেকনোলজি কি ব্যাখ্যা করো, শর্ট নোটে আসলো জিএসএম কি ব্যাখ্যা করো, শর্ট নোটে আসলো বিটিএস কি ব্যাখ্যা করো। এইগুলা কি কমিউনিকেশনের বাইরে? যদি আপনাকে একটা শর্ট নোট দিল যে 4G টেকনোলজি ব্যাখ্যা করো, বা বললো যে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যাখ্যা করো, এটা কি কমিউনিকেশনের বাইরে ভাই? এটা কিন্তু বাইরে না। তো এই জন্য 13, 14, 15 আমি মনে করি একই সূত্রে গাঁথা, এবং কমিউনিকেশনটা এই কারণে আমরা শেষের দিকে রেখেছি যে কমিউনিকেশনের বেসিকটা নিয়ে যদি কেউ শর্ট নোটস পড়তে যায়, তার জন্য হয়তো এটা খুবই বেনিফিশিয়াল হবে। এখন কমিউনিকেশনের টোটাল কোয়েশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, আমি কি বলবো, কমিউনিকেশন থেকে টোটাল কোয়েশ্চেন হচ্ছে 58টা। হ্যাঁ, আমি যদি একটু আমার অ্যানালাইসিসের এক্সেলটাতে যাই, এটা হচ্ছে কমিউনিকেশনের কোয়েশ্চেন ব্রেকডাউন। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে ইউরোপের বুকে এক টুকরো ঢাকা, উপরেও ফাঁকা, নিচেও ফাঁকা, মাঝে ঢাকা। এত প্রশ্ন অন্য কোনো টপিক থেকে আসে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কমিউনিকেশন এই টপিকটা আমি সবচেয়ে দ্রুততম সময়ে পড়া শেষ করতে পেরেছিলাম। কারণ আমি দেখেছি যে অ্যামপ্লিটিউড মডুলেশনের হাতে গোনা 4-5টা সূত্র, ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশনের কয়েকটা সূত্র, এবং পিসিএম এর 1-2টা সূত্র, এগুলো পড়লে কমিউনিকেশনে যাবতীয় অঙ্ক করা যায়, যাবতীয় অঙ্ক করা যায়। ঠিক আছে, আপনি তো নিশ্চয়ই এখানে মাস্টার্স করবেন না কমিউনিকেশনে, আপনার টার্গেট হচ্ছে কমিউনিকেশনের কোশ্চেন আসলে যেন সেটা আপনি ফেস করতে পারেন। সো আমরা ইনশাল্লাহ কোশ্চেন গুলো যাতে আপনি অ্যান্সার করতে পারেন, তাই ফর্মুলা গুলো একেবারে ভালোভাবে শিখিয়ে পড়িয়ে দেবো, এবং কমিউনিকেশনে অনেকগুলো ম্যাথ আমরা করা। সবশেষে আছে লেকচার 15। লেকচার 15 হচ্ছে ডিসকাশন অন শর্ট নোটস, কমনলি রিপিটেড কোশ্চেন গুলো এখানে ডিসকাস করা হবে। তো মোদ্দা কথা এই হচ্ছে আমাদের 15টা লেকচার। আমরা চেষ্টা করেছি যত শর্টে পারা যায় কোর্সটা শেষ করার জন্য, বিকজ অবভিয়াসলি অ্যাজ আমার বন্ধু এবং ক্লাসমেট ফয়সাল যেটা বললো, যে সবাই আসলে যখন বিসিএস দেয় মোরাললেস সবার টার্গেট থাকে জেনারেল লাইনে যাওয়া। তো স্বাভাবিকভাবেই আগস্টে যদি রিটেন পরীক্ষা হয়, আপনার মূল ফোকাস হয়তো জেনারেল প্রিপারেশনের দিকেই থাকবে। হয়তো আপনি বাংলাদেশ বিষয়াবলীর দিকে বেশি জোর দিবেন, হয়তো আপনি আন্তর্জাতিক বিষয়াবলীর দিকে বেশি জোর দিবেন। আপনি জেনারেলের লেখাপড়ার ফাঁকে ফাঁকে যেন আস্তে আস্তে হালকা মেজাজে ইলেকট্রিক্যালের প্রিপারেশন নিতে পারেন। এই জন্য কোর্সটা বেশ কম্প্যাক্ট আকারেই আমি মনে করি গুছানো হয়েছে, মেদবিহীন একটি কোর্স, এবং চেষ্টা করা হবে 15টা ক্লাসে প্রিভিয়াস কোয়েশ্চেন সবগুলো সলভ করিয়ে দেওয়ার। আমরা হচ্ছে যেদিন ডিসি সার্কিট পড়াবো চেষ্টা করব ডিসি সার্কিটের সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য। যেদিন আমি কমিউনিকেশন 2 এর ক্লাস নিব, আমি চেষ্টা করব সবগুলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন কমিউনিকেশনের প্রিভিয়াস ইয়ার অনুযায়ী সলভ করিয়ে দেওয়ার জন্য। যেদিন আমি কমিউনিকেশন 1 ক্লাস নিব, আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের যাবতীয় কমিউনিকেশনের থিওরি সলভ করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এতটুক গ্যারান্টি হয়তো আমরা দিতে পারি। উই ট্রাইড ইন সেইং দ্যাট ইনশাল্লাহ কোর্সটা করলে প্রিভিয়াস কোশ্চেনের আনসার গুলো আপনার কাছে রেডি থাকবে, এবং আপনার কনসেপচুয়ালি একটা গ্রোথ হবে, যেটা আপনার ভাইবার সময় কাজে লাগবে। কারণ সেটেরিস পারিবাস আপনি ইলেকট্রিক্যাল এড়াতে পারছেন না, ভাইভাই গিয়ে ইলেকট্রিক্যালের সম্মুখীন হতে হবে। দ্যাট বিং সেড, আমরা যে শুধু ক্লাস নিব তা না, ক্লাসের শেষে আমাদের কিছু পরীক্ষা আছে। এন্ড বাই কিছু পরীক্ষা আই মিন আমাদের 7টা পরীক্ষা থাকবে। আমরা হচ্ছে পরীক্ষা নম্বর 1 রেখেছি লেকচার 2, 3 অর্থাৎ সার্কিটের উপর। পরীক্ষা 2 নম্বরটা রেখেছি লেকচার 4 থেকে 6 অর্থাৎ ইলেকট্রনিক্স এর উপর। এক্সাম 7 থেকে 9, সরি এক্সাম 3 হচ্ছে লেকচার 7 থেকে 9, এটা মেশিনের উপর। এক্সাম 4 পাওয়ার সিস্টেমের উপর। এক্সাম 5 কমিউনিকেশন এবং শর্ট নোটের উপর। এবং সবশেষে আমরা চেষ্টা করব 2টা ফুল সিলেবাস পরীক্ষা নেওয়ার। আমি এখনো জানি না নিতে পারবো কিনা, কারণ জেনারেলের পরীক্ষা কবে শুরু হয়, আগস্টের কয় তারিখ, তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে ব্যাটে বলে মিলে গেলে চেষ্টা করবো আমরা এটা ফুল সিলেবাস পরীক্ষা নেওয়ার। সো দ্যাট বিং সেড, যে হ্যাঁ আমরা অনেক কিছু পড়াবো, অনেক কিছু পড়তে হবে, জেনারেলের ফাঁকে ফাঁকে একটু একটু টেকনিক্যাল লেখাপড়াও করতে হবে। কেন করতে হবে তার মূল কারণ হচ্ছে এইটা, অপরচুনিটিজ ইন EEE 306 ইন 46 BCS। আপনারা যদি খেয়াল করে দেখেন 43 BCS যেটা ছিল আমার প্রথম বিসিএস, সেখানে টোটাল সিট ছিল 35টা, সরি 45টা, এবং 45টা সিটের মধ্যে 43টাই ছিল সহকারী প্রকৌশলী তথ্য, অর্থাৎ ইনফরমেশন ক্যাডারের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট রেডিও ইঞ্জিনিয়ার। 44 বিসিএস সিট ছিল মাত্র 19টা, এবং সেই 19টা সিটের মধ্যে দেখেন তথ্যে আর কোনো মানে আর মাত্র 2 জন নেওয়া হয়েছে।
রেলে নেওয়া হয়েছে 6 জন, আর গণপূর্তে নেওয়া হয়েছে 6 জন। 45 BCS আমার মনে হয় খুব ভালো একটা বিসিএস ছিল ইলেকট্রিক্যালের জন্য, এবং 45 BCS এর সার্কুলার যখন দিল আমার মনে হয়েছে যে এত বেশি সিট বোধহয় আমি আর কখনো দেখবো না। আইসিটি লেকচারার নেওয়া হচ্ছিল দেখে, দেখেন 40 জন আইসিটি লেকচারারই নেওয়া হয়েছিল 45 BCS এ। তো 70টা সিটের মধ্যে 40টা সিটে ছিল আমার আইসিটি লেকচারার, এবং নন ক্যাডারে অনেকগুলো সিট ছিল, প্রায় 50টা 60টা। সব মিলিয়ে 110-20টা সিট ছিল, ক্যাডার নন ক্যাডার মিলিয়ে 45-এ। এবার দেখেন 46 BCS এর অবস্থা, জাস্ট ক্যাডারে 122 জন আছে, 122 জনের মধ্যে 61 জন আইসিটি, 9 জন ইনস্ট্রাক্টর, 28 জন গণপূর্ত পিডাব্লিউডি। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট আই হ্যাভ সিন। পিডাব্লিউডি কে সচরাচর মেকানিক্যাল নেওয়া হয় এবং সিভিল নেওয়া হয়, যদিও দেখবেন পিডাব্লিউডির ক্ষেত্রে বলা হয় যে ইলেকট্রোমেকানিক্যাল ওরা প্রেফার করে, বাট এটা মোস্টলি মেকানিক্যাল এবং সিভিল ডমিনেটেড। এই প্রথম আমি দেখতেছি 28 জন নিতে পিডাব্লিউডি তে। এবং আমাদের সময় এটা হলে হয়তো আমি ইলেকট্রিক্যালটা আরো উপরে রাখতাম চয়েস হিসেবে। 43-এ যখন আমি অ্যাপিয়ার করি ইলেকট্রিক্যাল ছিল আমার 6 নাম্বার চয়েস। আমার টোটাল ক্যাডার চয়েস ছিল 9টা, ইলেকট্রিক্যাল ছিল আমার ষষ্ঠ চয়েস। 44 BCS এ আমি পুলিশ চয়েস দেইনি, ইলেকট্রিক্যাল তাই ছিল আমার পঞ্চম চয়েস, বাকি সবকিছু আমি সেম রেখেছিলাম। এখন এত সিট দেখে মনে হচ্ছে যে হয়তো হয়তো ইলেকট্রিক্যাল আমি আর একটু উপরে রাখবো। এনিওয়েজ, আমি অনেক সময় নিয়ে নিয়েছি, অনেক কথাও বলে ফেলেছি আমি, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি। আমি আর কথা আর দীর্ঘায়িত করব না। শেষ মুহূর্তে আমি জাস্ট একটা নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের জুমের চ্যাট বক্সে। আপনাদের যারা যারা ভর্তি হতে আগ্রহী বা আরো কিছু জানতে চান, আরো একটু বুঝতে চান কোর্সের ব্যাপারে, ফিল ফ্রি, আপনারা এই নম্বরে নক দিয়ে কথা বলতে পারেন। নম্বরটা ফয়সালের। প্লাস আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন আপনাদের নিয়ে তো একটা গ্রুপ খোলা হয়েছে আমি যতটুকু জানি, হোয়াটসঅ্যাপে, ইফ আই এম নট রং। যদি গ্রুপ খোলা হয়ে নাও থাকে, শীঘ্রই গ্রুপ খোলা হয়ে যাবে। সো আমার মনে হয় আমার এর থেকে আর কিছু বলার নাই। এবার মনে হয় আমরা আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন নিতে পারি, আপনাদের যদি ইন জেনারেল কিছু জানার থাকে। আদারওয়াইজ আমাদের প্রথম লেকচার, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ইজ ইজ অলমোস্ট ডান। আমি চ্যাট বক্সে ফয়সালের নম্বরটা দিয়ে দিয়েছি। সাল আহমদ, আপনারা যারা যারা ইন্টারেস্টেড আপনারা এই নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারেন, শীঘ্রই আমরা হোয়াটসঅ্যাপ ফর্ম করে ফেলবো। আমি চ্যাট বক্সে যাই, প্রশ্নগুলো দেখি। Assalamu alaikum. I missed some of the valuable discussions that took place today due to poor network. If you could kindly upload this class on YouTube, we'll be really grateful. হ্যাঁ, if I'm not wrong, আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা ওপেন ফর অল। এরপর থেকে আমরা পেইড ক্লাসে মুভ করব। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ডেড ভিডিও আপলোডেড থাকবে। সো এটা দেখেও যদি কেউ ইন্টারেস্টেড হয়, উই ক্যান ব্রিং দেম, ট্যাগ দেম অ্যালং। আচ্ছা, আমি একটু নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। আচ্ছা, সাব্বির ভাই আনমিউট করেছেন। আমি একটু সাব্বির ভাইকে আমি একটু কোহোস্ট করে দিচ্ছি, মেবি সাব্বির ভাই কিছু বলতে চাচ্ছেন। সাব্বির ভাই, আপনাকে আমি কোহোস্ট করে দিয়েছি, ইউ ক্যান আনমিউট নাও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যাম। খুবই সুন্দর করে বুঝিয়ে বলেছো, ব্যাখ্যা করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং যারা পার্টিসিপেন্ট ভাইয়াপুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো অলরেডি সাইম হচ্ছে একটা নাম্বার দিয়ে দিয়েছে ফয়সালের, সো আপনারা যদি যারা যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি উইল নক আস। এবং আপনাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে, যারা রেজিস্ট্রেশন করেছিলেন এটার জন্য, সেখানেও অনেক আমরা আপডেট দিব এরপরে। আর এই ক্লাসের রেকর্ডটা অবশ্যই আমরা ওই গ্রুপে দিব এবং ইউটিউবে আপলোড করে দিব, লিঙ্কটা দিয়ে দিব, কোনো টেনশন নেই, সবাই দেখতে পাবেন। আর পেইড ক্লাসগুলোরও রেকর্ড থাকবে, বাট সেটা অনলি শুধুমাত্র যারা পেইড হয়েছেন তাদের জন্য। তো এই এখানে হয়তো একটু ইয়ে আছে আর কি। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর বাকি ডিসকাশন আমরা ইনশাল্লাহ আমাদের এই ফ্রি ইলেকট্রিক্যাল যে গ্রুপটা আছে গ্রুপে করব, এই আর কি। সো ইনশাল্লাহ সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করব লাইভ ক্লাসগুলো। এবং প্রতিটা ক্লাসেই আমরা চেষ্টা করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলোকে অ্যাটলিস্ট কি কি পড়তে হবে গাইডলাইন দেওয়া। তবে এইটা মনে রাখতে হবে, আমরা 15টা কেন, যদি 30টা বা 40টা ক্লাসও দিতাম,
এই ইলেকট্রিক্যালের যে হিউজ সিলেবাস, এটা কিন্তু ওয়ান বাই ওয়ান করে শেষ করাটা একটা বড় টাফ জব। তো এই টাফ জবটা আমরা 15-16টা ক্লাসের মধ্যে নিয়ে আসছি। এবং বাই দ্য ওয়ে, প্রয়োজনে আমরা ক্লাস সংখ্যা বাড়াতেও পারি, যদি মনে হয় আমাদের কাছে যে আমরা বাড়িয়ে দিব, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় এবং সময় থাকে। তো অগাস্টে পরীক্ষা হলে আমাদের কি হতে পারে? অগাস্টে পরীক্ষা হলে আপনাদের হাতে সামনে জুলাই মাসটাই আছে। তো জেনারেলের প্রিপারেশন তো অলরেডি অনেক কিছু অনেকখানি নিয়েছেন। সো লাস্ট মোমেন্টটাতে এসে ডেফিনেটলি একটু ইলেকট্রিক্যালের ব্যাকগ্রাউন্ডের প্রিপারেশনটাও নিয়ে রাখেন। কারণ ওই যে বললাম, ভাইভাতেও আপনার এই লেজ ধরে টান দিবে। যখন আপনি ভাইভা বোর্ডে যাবেন, বিলিভ মি অর নট ভাই, আপনারা কারা কারা আগে ভাইভা দিয়েছেন আমি জানি না, যখন আপনি ভাইভা বোর্ডে প্রবেশ করবেন এবং আপনাকে বলবে যে তুমি টেকনিক্যালে কেন ফেল করেছো, তোমার সিজিপিএ কত, তোমার অমুক কত, তমুক কত, কেন করছো, তুমি যাই বলেন না কেন ভাই, জীবনেও কনভিন্স করতে পারবেন না। ওইখানেই আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে, যেটা আপনার ভাইবার নাম্বারও ইম্প্যাক্ট ফেলবে। সো ডেফিনেটলি ইলেকট্রিক্যালটাকে সিরিয়াসলি নিবেন, এইটুকুই রিকোয়েস্ট থাকবে। কোর্স শুরুর সম্ভাব্য সময় জিজ্ঞেস করেছে, আমরা একটু গ্রুপে দিয়ে দিব। বাট মোস্ট প্রবাবলি আমরা জুলাইয়ের ফার্স্ট উইকেই শুরু করে দিব, হয়তো আগামী 4-5 দিন বা 5-6 দিনের মধ্যেই। আমরা 15টা ক্লাস নিব এবং 7টা এক্সাম আছে। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, শাহরিয়ার ভাই একটা প্রশ্ন করেছেন, দেয়ার আর রাফলি 5 or 7 ডিপার্টমেন্টাল ম্যাথস অ্যাপিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এক্সামস, বুয়েট অথরিটি যেগুলো নেয়। আপনার কমিশন ভ্যালুয়েবল কোর্স, ইনশাল্লাহ ভাইয়া, যে 5 থেকে 7টা ডিপার্টমেন্টাল ম্যাথ থাকে, আপনারা অ্যাটলিস্ট ভাইয়া 70% ইনশাল্লাহ এই টপিকের মধ্যে আপনারা পাবেন, 70%-এর উপরে। কেন আমি 100% বলছি না, কারণ বুয়েট সবসময় হচ্ছে একটু মানে কি বলবো, নতুন নতুন জিনিসপত্র দেওয়ার টেন্ডেন্সি আছে এবং প্যাটার্ন চেঞ্জ করার টেন্ডেন্সি আছে। সো তারা দুই একটা কঠিন কোশ্চেন দিয়ে দিবে। সাপোজ আপনাকে এমন প্রশ্ন দিবে যেটা হয়তো বিসিএস এর ইলেকট্রিক্যালের সিলেবাসে নর্মালি এত কঠিন প্রশ্ন আসে না, বা হয়তো এক্সারসাইজ থেকে একটা মানে বিদঘুরে টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে। এটা বুয়েট করে। সেই জন্য আমি 70 থেকে 75% বলছি। আর বাকিটা হয়তো আপনাকে আরেকটু এফোর্ট দিতে হবে ইলেকট্রিক্যালের জন্য। তবে আমরা ইনশাল্লাহ এই কোর্সটা চালু করছি শুধুমাত্র বিসিএস এর 891 কোর্সের কথা চিন্তা করে। কিন্তু ডেফিনেটলি আপনাদের এই ইলেকট্রিক্যাল পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমাদের পরিকল্পনা আছে সম্পূর্ণ বিসিএস থেকে শুরু করে যে কোনো আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে এই পদের পরীক্ষা আছে বা এসএই পদের পরীক্ষা আছে সব, বা অন্যান্য ব্যাংকেও কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং পদ নেওয়া হয়, যে আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল বা সিভিল। সো সবগুলো মিলিয়ে আমরা একটা কোর্সের পরিকল্পনা করছি, এই আর কি। তো ঠিক আছে, আমার পক্ষ থেকে এই পর্যন্তই। আরো যত কোয়েরি আছে ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কোয়েরি জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানেই শেষ না। আমরা যারা অ্যাডমিন আছি আমরা ডেফিনেটলি যে কোনো সময় রিচেবল। ওখানে আমি আছি, সায়েম আছে, ফয়সাল আছে, সবাই আছে। পার্সোনালি আমাদেরকেও জিজ্ঞেস করতে পারেন, নক দিতে পারেন, এই আর কি। তো ঠিক আছে, আমরা লেন্দি করবো না ভাইয়া, পুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন, ডোন্ট ফিল শাই, জিজ্ঞেস করতে পারেন বা টাইপ করেও লিখতে পারেন। পার্টিসিপেন্ট সবাইকে আনমিউট করার পারমিশন দিয়েছি আর কি সেটিংস থেকে। সো আমরা তো অনেক কথা বললাম, আমার মনে হয় কারো যদি প্রশ্ন থাকে সে আনমিউট করে সাহস করে প্রশ্ন করতে পারে, বিকজ আমাদের এই কোর্সে উই অলওয়েজ এনকারেজ ডিসকাশন। পার্টিসিপেন্ট যদি কেউ থাকেন আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নেই, উই আর এট দি ভেরি এন্ড। আপনারা কথা বলতে বলতে আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন একটু জানিয়ে দিই। আমাদের কোর্স ফিটা 15টা ক্লাস, 7টা এক্সামস এবং কোশ্চেন অ্যানালাইসিস সহ আমরা এক্সপেক্ট করতেছি যে 2250 উড বি আমাদের আমাদের কোর্স ফি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড কাইন্ডলি হারি আপ অ্যান্ড জয়েন। 2250 টাকা, যেটা সাব্বির ভাই বললেন, আমরা অবশ্যই চেষ্টা করবো জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে ক্লাস শুরু করে ফেলার। আমরা হয়তো এক উইক ওয়েট করবো যে কয়জন স্টুডেন্ট এনরোল করে, এবং তারপর আমরা ক্লাস শুরু করে দিব। চেষ্টা করবো আগস্ট আসার আগেই কোর্সটা শেষ করে ফেলার। হ্যাঁ, কারো কোশ্চেন এবং থাকলে আপনারা ডেফিনেটলি আসেন। হচ্ছে আমরা সায়েমের সাথে একটু অ্যাড করি, ডেফিনেটলি আমরা হচ্ছে 15টা ক্লাস বা 7টা পরীক্ষা এগুলোই শেষ না, এগুলোর সাথে আমরা আমাদের কিছু হ্যান্ডমেড নোট যেগুলো সায়েম করেছে বা ফয়সাল করেছে এগুলো আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আশা করি কাজে লাগবে, এই আর কি। থ্যাংক ইউ। আমি কারো কোনো কথাবার্তা শুনছি না বা ভাইয়া প্রশ্ন হচ্ছে দেখছি না। ইয়া হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি হ্যাঁ বলুন। আমি হচ্ছে মানে হচ্ছে 19 ব্যাচ তো, মানে হচ্ছে 4-1 তো আমরা দিলাম আর কি, আমাদের সেমিস্টার ব্যাচ চলতেছে। ভাই আমি কি হচ্ছে আমার মানে হচ্ছে আমি হচ্ছে বড় ভাইদের সাথে কথা বলছি দু একজনের সাথে, আমি হচ্ছে একটু কনফিউজ যে আসলে আহ, যে রেগুলার এক্সামের ব্যাপারটা, যে সেটা কি হচ্ছে আমি কি এখন থেকে কোথাও ভর্তি হয়ে দেওয়া শুরু করবো, নাকি হচ্ছে আমার এখানে এক্সাম দেওয়ার ব্যাপার, এক্সাম দেওয়ার স্কোপ আছে, মানে হচ্ছে আমার জন্য হচ্ছে ফ্রুটফুল। আমি জাস্ট চাচ্ছিলাম এক্সাম দিতে, আমার এক্সাম আমি আমি জানলেও আমার এক্সামে অনেক প্যারা হয় আর কি হচ্ছে। সো এক্সামটা আমি যত বেশি দিতে পারবো আমার মনে হয় আমার জন্য ভালো হবে। এখন এক্সাম দেওয়ার প্ল্যাটফর্ম কি আমার এখান থেকে এরা পাবো আমি, নাকি হচ্ছে আমাকে আমি আরেক অন্য কোথাও কনসিডার করবো? তো আপনি যদি একটু বলতো। তোমার প্রশ্নটা কি মানে অনলি এক্সামস?
মানে হ্যাঁ, আমি ক্লাস করলাম এখানে সমস্যা নাই, বাট আমি হচ্ছে এক্সামটা অনেক বেশ পরিমাণে দিতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তো হচ্ছে এটা কি আমি সাইম, এখান আমি একটু থেকে? ওর উত্তরটা দিচ্ছি। আমি বুঝতে পেরেছি ওর কোয়েরিটা আসলে কি। আসলে ভাইয়া তুমি তো 19 ব্যাচ বললে, সো তুমি করেই বলছি। ডেফিনেটলি তোমাকে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে, তো দিস কুড বি ইউর স্টার্টিং পয়েন্ট। এবং তুমি যেহেতু 4-1 প্লাই কমপ্লিট হয়ে গেছে, 4-2 আছে, সো ভেরি সুন ইউ উইল বি এন্টারিং ইনটু জব কম্পিটিশন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 1-1, 1-2, 2-1 এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিটা টার্ম শেষ হয় এবং ভুলে যাই এরপরে। তো আমার মনে হয় এখানে তুমি একটা কিছুটা রিভিউ করতে পারবা, এবং কয়েকটা পরীক্ষা বা যে 7টা 8টা পরীক্ষা থাকবে অ্যাটেন্ড করলে তোমার একটা আইডিয়া হবে যে কি টাইপের প্রশ্ন আসে। এবং কারণ এগুলো কিন্তু বুয়েটের প্রশ্ন, বুয়েটের পরীক্ষার প্রশ্ন বা ভার্সিটি পরীক্ষার প্রশ্নের সাথে এই বিসিএস এর ইলেকট্রিক্যাল বা জব ফিল্ডের ইলেকট্রিক্যালের প্রশ্নের স্লাইটলি ডিফারেন্স আছে, একই রকম হয় না, একটু পার্থক্য থাকে। সো এই পার্থক্যটা তুমি অ্যাটলিস্ট এখান থেকে আইডিয়াটা নিতে পারবে, আই হোপ, যদি তুমি ইন্টারেস্টেড হও। আর এরপরে ডেফিনেটলি তোমাকে আরো নিজে 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 আরো কিছু প্র্যাকটিস করতে হবে, আরো অনেক কিছু জানতে হবে। তো সেটার জন্য ডেফিনেটলি ইউ উইল গেট টাইম, বাট স্টার্ট করো, আমার মতামত থাকবে এটা। যে কোনো একটা জিনিস থেকে স্টার্ট করলে আইডিয়াটা পাবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, আচ্ছা। কারণ কি, আমি একটু বলি, মনে করো আমাদের সময় হয়েছিল, আমরা যখন 2016-তে পাশ করে বের হলাম, বের হওয়ার পর পরই উইদিন 1 মান্থের মধ্যে ইজিসিবির পরীক্ষা হয়েছিল। এরপরে হচ্ছে 2 মাস না 3 মাসের মধ্যে পিডিবি সার্কুলার দিয়ে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছিল। তো ডেফিনেটলি সময় কিন্তু কিন্তু কম থাকে এবং হুটহাট পরীক্ষা চলে আসে। তো এই কারণে একটু আগে থেকে রিভিউ করতে পারলে ভালো হতো, আমারও মনে হয়েছিল। তো যাই হোক, তোমরাও এই জিনিসগুলো করো, এটাই অ্যাডভাইস থাকবে আর কি। ওকে, আচ্ছা থ্যাংক ভাই। ইউ। আর যদি কারো কোনো কথা থাকে ভাইয়া বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক। সেটা যে আপনার ডিরেক্ট কোর্স রিলেটেডই হতে হবে তা না, ইন জেনারেল কিভাবে ইলেকট্রিক্যাল প্রিপারেশন নেবেন সেটার জন্য হতে পারে। কারণ এই টাইমটা আসলে খুবই চ্যালেঞ্জিং। 1 মিনিট সময় টেকনিক্যালে দিলে মনে হয় যে এই 1 মিনিট সময় তো আমি জেনারেল প্রিপারেশন নিতে পারতাম। তো এই দ্বিধাদ্বন্দ্ব অনেকেরই থাকে। না, আমাদের সময় আমি যেমন জেনারেলের আগে ইলেকট্রিক্যাল প্রিপারেশন নেই নাই, বিকজ অ্যাজ এ সেড আমাদের সিট ছিল মাত্র 45টা। আমার ইলেকট্রিক্যাল ছিল 6 নাম্বার চয়েস। আমাদের সময় ইনসেনটিভটা অনেক লো ছিল, বাট এখন আমার মনে হয় ইনসেনটিভটা অনেক হাই টেকনিক্যাল প্রিপারেশন নেওয়ার জন্য। দ্যাট বিং সেড, যদি তেমন কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় উইথ সাব্বির ভাইস পারমিশন আমরা ক্লাসটা এন্ড করতে পারি। মোটামুটি ভাবে আমরা তো একটা কন্ট্যাক্ট পয়েন্ট সবাইকে দিয়ে দিয়েছি। আচ্ছা, 18 ব্যাচের ফাহিম আল হাসান রাফি, তুমি মনে হয় আনমিউট করেছিলে, তুমি চাইলে প্রশ্ন করতে পারো। না ভাই, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আচ্ছা, আল হাসিব হাসিবের ভাই একটা প্রশ্ন প্রশ্ন করেছেন। আছে, যে জেনারেল এক্সামের পর টেকনিক্যালে কেমন সময় পাওয়া যায়। ভাই, একটা সময় ছিল যখন 1 মাস পরে গিয়ে টেকনিক্যালে পরীক্ষা হতো, অনেক সময় দেওয়া হতো। এখন আর সেই দিন নাই। লাস্ট 43, 44, 45 আমার জানা মতে জেনারেল পরীক্ষার পর পরই একদিন পরই মনে হয় টেকনিক্যাল হয়ে গিয়েছিল, তাই না স্যাম? মনে হয় পরের দিন বা তার 2 দিনের মধ্যে এরকম। 43-এ ভাই আমরা 1 মাসের মতো পেয়েছিলাম, আগস্টের পরে সেপ্টেম্বরে হয়েছিল। 44-এ মনে হয় জাস্ট 2 দিন গ্যাপ দিয়ে হয়ে গেছে। মানে হুম। খুবই আনপ্রেডিক্টেবল টু বি অনেস্ট। হ্যাঁ, বাট মানে আমার মনে হয় কি আমার ভাই, এখন থেকে ক্যান্ডিডেটরা মানে প্রিপারেশন রাখতে পারে যে আমি 2-3 দিন বা 4 দিনের বেশি পাবো না, কারণ পিএসসি কিন্তু এখন খুবই প্রম্পটলি, খুবই দ্রুত সবকিছু গোছাতে যাচ্ছে। তো আমার মনে হয় না 43-এর মতো আবার 1 মাস বা ইভেন 2 সপ্তাহ আমার মনে হয় না দিবে। 4-5 দিনের প্রিপারেশন রাখতে হবে। আমারও সেটাই মতামত, কারণ যেহেতু 1 বছরের মধ্যে পুরো বিসিএস শেষ করার মানে একটা কল্পনা করছে পিএসসি, আমি কল্পনাই বলতে রাজি। হয়তো পারবে না, বাট চেষ্টা করছে আর কি। তো সেই চেষ্টার আলোকে বলা যায় আমার মনে হয় না খুব বেশি সময় দিবে। সো নাও ইজ দ্য বেস্ট টাইম, শুরু করে দেওয়াটাই বেটার, কারণ পরে সময় পাওয়া যাবে না। এটাই হচ্ছে মেইন কথা। ইভেন 47-এর যে সার্কুলারটা আসতেছে, এটাতেও কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে প্রিলি, রিটেন, ভাইবা সবগুলা ডেট উল্লেখ করে দিয়ে আসতে পারে সার্কুলার, এরকম একটা সম্ভাবনা আছে। তো ডেফিনেটলি বুঝতেছেন যে সময় কিন্তু আসলেই কম। সো এই কারণে আমার মনে হয় যত বেশি প্রিপারেশন নেবেন ততই ভালো, এই আর কি। ঠিক আছে সাইম, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই, আমরা আজকে শেষ করতে পারি ইনশাল্লাহ। লেকচার 2 বা পেইড কোর্সে আমরা আমাদের আগ্রহী সবাইকে নিয়ে আবারও ক্লাস নিতে পারবো। এবং ফর এনি কোয়েরিজ ইন বিটুইন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এবং নাম্বার আছে। সো যে কোনো প্রশ্নে রিচ করা যাবে ডেফিনেটলি। তো ঠিক আছে, তাহলে সাইম তুমি একটু কিছু বলে শেষ করে দাও, আমরা লেন্দি করবো না, অনেক রাত হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই, সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বা আমাদের কথাগুলো শোনার জন্য।
এটা আমাদের পরীক্ষামূলক একটা কোর্স। আমরা জানি না কোর্সটা ফিনান্সিয়ালি সাকসেসফুল হবে কি হবে না, আমরা কয়জন স্টুডেন্ট পাবো, লাভজনক হবে কি হবে না, সময়টা কি কাজে লাগবে নাকি লাগবে না। বাট এখানে আমার মনে হয় আমি কোর্সের মূল মোটিভেশনটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সাব্বির ভাই যখন আমার সাথে কথা হয়েছিল ওখানে, সাব্বির ভাই একটা জিনিস আমাকে বলেছিল, সেটা হচ্ছে সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ সামথিং দ্যাট আই হোল্ড রিয়েলি ক্লোজ টু মাই হার্ট। এখন হয়তো আমি ফরেন অ্যাফেয়ার্স এ আছি, এখন হয়তো আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ কারবার খুব বেশি করি না, বাট এক সময়ে যেহেতু এই সাবজেক্টে ছিলাম, এটা নিয়ে লেখাপড়া করেছি, ভালো মার্ক উঠেছে, আমার কাছে মনে হয় যে ভালোবাসার জায়গা থেকে হলো আমরা কোর্সটা একটু চালাই। মানে এমন তো না যে আমাদের আমাদের ফিল্ডের বাইরে গিয়ে কিছু পড়তে হচ্ছে, জানতে হচ্ছে, যেগুলো আমরা 4 বছর ধরে ভার্সিটিতে পড়েছি সেগুলোই পড়ে। সো মেইন মোটিভেশন হচ্ছে এইটা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ সামথিং দ্যাট উই হোল্ড ভেরি ক্লোজ টু আওয়ার হার্টস। অ্যান্ড হোপফুলি আমাদের এই জার্নিতে আমরা আপনাদেরকে সাথে পাবো। উইথ অল বিং সেড অ্যান্ড ডান, থ্যাংক ইউ সো মাচ। রাত 11:15 বাজে। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং সবাইকে শুভেচ্ছা আগামী দিনগুলোর জন্য। আল্লাহ হাফেজ।